যদি এটার প্রতিনিধি এনসিপি হইতো বা এটার প্রতিনিধি জামাত হইতো তাহলে জামাত আমার এলাই হইতো। ফলে আমি আমার পলিটিক্সটা করছি, সেই কারণে আমি বিএনপির দালাল হয়ে গেছি। এখন এটা সে হয়তো প্র্যাকটিক্যালি বুঝে, তার আসল মনটা বুঝে, কিন্তু তার বট মনটা এটা বুঝে না। এই জন্য তার বট মনটা গালি দেয়, আসল মনটা আমার জড়াই ধরে। সো এই দিক থেকে তাহলে আপনি এই কেসটাও আপনি বিএনপি জামাতের রাইভেলিটির ক্ষেত্রে এভাবে রিড করতে পারবেন। তার ভেতর বলে ভালোবাসি, বাইরে বলে যে সুধীর ভাই। জামাতপন্থী বিএনপি যদি ঘাড়ে চেপে বসতে পারে, তাহলে আওয়ামীপন্থী বিএনপি ঘাড়ে চেপে বসতে পারবে না কেন? সবপন্থীর লোকই আছে ঘাড়ে চেপে বসা। যেহেতু আওয়ামী লীগ নাই বাজারে, তাহলে সে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে হাজির হবে কার পক্ষে? হাজির হবে বিএনপির পক্ষে। তো সেটাই হয়েছে। কিন্তু বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করছে? যেই মুক্তিযুদ্ধের পরাজিত বয়ান ফেল করছে, সেটাকে আবার কয়েন করে আনার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কি এটা এন্ডোর্স করে? নো। দল কি করলো? আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিব না মিছিল করতে করতে যে জেলে দিয়ে আসলো। হ্যাঁ, তারপরে যে মৃত্যু পথযাত্রী খালেদা জিয়াকে বের করে আইনা, তারপর তো আমরা দেখলামই কি হয়। খালেদা জিয়া ইজ ডিফারেন্ট জিনিস, পৃথিবীতে এই জিনিস আর আসবে না। তো বাংলাদেশ একটা অভাগা দুর্ভাগা দেশ যে এই মহিলার স্যাক্রিফাইসটার মতো করে একটা পলিটিক্স ডেভেলপ করলো না করলো বিএনপি, না করলো অন্যরা। আর নাহিদ ইসলাম, শেখ মুজিবের পরিণতির থেকে শিক্ষা নেওয়া উচিত। শেখ মুজিবকে মনোযোগ দিয়ে পাঠ করা উচিত। এবং নাহিদ ইসলামের প্রতি এই জেনারেশনের প্রত্যেকেরই একটা আবেগ থাকবে। শেখ মুজিবের প্রতি এরকম অনেক আবেগ নিয়ে মানুষ আওয়ামী লীগরা জুতার বাড়ি দিছে, হ্যাঁ, শেখ হাসিনার মুখে থুতু দিছে। নাহিদ ইসলাম আমাদের ঐতিহাসিক আবেগের আশ্রয় হিসাবে থাকবে। ব্যক্তি নেতা হিসাবে তার সফলতার আর কোনো সুযোগ বা সম্ভাবনা আমি দেখি না। বিএনপির যে রাজনীতিটা, কর্মসূচি ভিত্তিক রাজনীতি, যেটা বিপ্লবী কর্মসূচি, এইটা করার জন্য যে প্রপার সংগঠন, এটা বিএনপি এখনো হয়ে উঠতে পারেনি। এটা হলো বিএনপির এক নম্বর দুর্বলতা। বিএনপির শত্রু বাইরে না, ভিতরে বেশি। ডিপ স্টেট ডিল করার কোনো মেকানিজম বিএনপির নেই। বিএনপি তার শত্রুদেরই লালন পালন করে ভেতরেই, ইন্টারনালি। দ্যাটস ওয়াই আপনার পাওয়ার ট্রানজিশনের টাইমে আসলে বিএনপি আওলায় যায়। ডিপ স্টেটের ব্যাপারটা বিএনপি ইগনোর করে, বুঝতে পারে না। আর একটা হলো অন্যান্য দল যারা মেধাবী, তাদেরকে তো ডিপ স্টেট মানে সকালে বিকালে নাচায়। বিএনপিকে তাও তো ধরেন, বিএনপির সাথে ব্যাটেল করতে হলে বিএনপিকে অনেক সময় নিয়ে প্ল্যান করে তারপর একটা ষড়যন্ত্র করে বিএনপিকে ডুবাইতে হয়, কিন্তু আবার বিএনপি দাঁড়ায় যায়। হ্যাঁ, 111 সরকারের প্রেক্ষাপট ভিতর থেকে তৈরি করা হয়েছিল। তাহলে এই কাজটাকে আসলে বিএনপি করেন, ডিপ স্টেট করেছে। ডিপ স্টেটে তো অলওয়েজ পার্ট অফ, প্রত্যেক গভর্নমেন্টের পার্টের মধ্যে থেকেই করে। হ্যাঁ, তখন সেটা কোনটা জনগণের পক্ষে যাচ্ছে আর কোনটা জনগণের বিপক্ষে গিয়ে অন্য একটা শক্তিকে ক্ষমতা দিচ্ছে, সেটা আপনার বুঝতে পারতে হবে আপনি যদি ক্ষমতায় থাকেন, সেটা যখনই থাকো ক্ষমতায়। এবং বিএনপি এই জিনিসটা বুঝতে পারে না, কখনোই বুঝতে পারে না। আমি দেখতেছি তো বিএনপি পারে না, ঐতিহাসিকভাবে পারে না, এখনও পারতেছে না, ভবিষ্যতেও পারবে এর কোনো লক্ষণ নেই। বিএনপি এটাকে দরকারি মনে করে না, হয়তো ফ্যাকাল্টি ডেভেলপ করে না। দেখা হইতে পারে, এবং আতাতের ব্যাপারটা তো আছে, কারণ দীর্ঘ 20 বছর একসাথে নির্যাতিত তো। এবং আওয়ামী লীগের আমলে এই যে দেখেন, একটা হলো মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধ, আর একটা হলো হাসিনার বিচার নিয়ে রাজনীতি। হাসিনা জুডিশিয়াল কিলিং করছে, এটা জুডিশিয়ালি ফাঁসি দিচ্ছে। এটা নিয়ে আমরা 13 সালে যেরকম প্রতিবাদ করছি জীবনের রিস্ক নিয়ে, এখনও আমাদের পজিশন একই। বিএনপি সুখ প্রস্তাবে সম্মতি দিবে বা সুখ প্রস্তাব আনবে, তাতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা তো হাসিনার জুডিশিয়াল কিলিংয়ের। আওয়ামী লীগের যে রাজনীতিটা, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ যে অপরাধী, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করা, যে কোনো মূল্যে এটাকে দমন করা, এটা তো একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। তাহলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচারের দাবিটা তুলতে হবে। দ্য ডেল্টানেস পডকাস্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন এই সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় চিন্তক এবং জবানের সম্পাদক জনাব রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে ডেল্টানেস পডকাস্টে স্বাগতম এবং অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউল থেকে একটু সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো রনি ভাই, আমরা কথাটা শুরু করব একটু ডিপ্রেসিং কথা দিয়ে, যে গত অনেক বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই কাঁধে কাঁধ মিলিয়েই যে একসাথে লড়াই করা, এবং তারপরে হুট করে গত 1.5 বছর ধরে এই যারা লড়াই করেছেন, যারা যোদ্ধা ছিলেন, তাদের ভাগ হয়ে যাওয়া। এখন যেমন আপনাকে পরিচয় দেওয়া হচ্ছে বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে, এই যে বিভাজনটা, এটা কীভাবে দেখেন? জি, এটি স্বাভাবিক। এবং 5 তারিখের পরে নিরপেক্ষতার যে সংজ্ঞা, সেটা হলো বাংলাদেশে কিন্তু জামাতপন্থী কোনো বুদ্ধিজীবী নেই, আছে? হ্যাঁ, কিন্তু আমি বিএনপিপন্থী বুদ্ধিজীবী। এই যে জামাতপন্থী নাই, তার মানে সব জামাতপন্থী। তাহলে কারো না কাউকে বিএনপিপন্থী হইতে হয়। হ্যাঁ, এত বড় একটা দল, এত মজলুম থাকবে তা তো হয় না, তাই না? এবং পাবলিক বুদ্ধিজীবী হিসেবে আমার দায়িত্ব কি? মজলুমের পক্ষে দাঁড়ানো। হ্যাঁ, যেহেতু বিএনপির পক্ষে কোনো বুদ্ধিজীবী নাই, তা আমি বিএনপির বুদ্ধিজীবী হয়ে গেলাম, অসুবিধা কি? সায়েন্সটা হইল এখানে 5 তারিখের পরে আপনি নিরপেক্ষভাবে যদি শুধুমাত্র জামাতের পক্ষে থাকেন, তাহলে আপনি নিরপেক্ষ বুদ্ধিজীবী, জাতীয় বুদ্ধিজীবী।
আর যদি আপনি জামাতের বিপক্ষে বলেন, বিএনপির পক্ষে বলার দরকার নেই, তাইলে আপনি বিএনপির বুদ্ধিজীবী। তো ওকে, কোনো সমস্যা নেই, এটাও মানলাম। তারপরের পার্টটা আরও ইন্টারেস্টিং। তারপরের পার্টটা হলো বিএনপি এমন একটা দল যে দলের মধ্যে কোনো বুদ্ধিজীবিতার কোনো সুযোগ নেই। এবং আমি বিএনপির প্রথম যে প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইলেকশনের আগে, তারুণ্যের দেশভাবনা প্রোগ্রাম খুলনাতে, সেখানে গিয়ে আমি যে আলোচনাটা করেছিলাম, সেই আলোচনা শুরু করছিলাম কোনো লোক যদি লেখক, সাহিত্যিক, কবি, ইন্টেলেকচুয়াল হয় এবং অ্যাট দ্য সেম টাইম নিজেকে বিএনপি দাবি করে, হ্যাঁ, বা বিএনপির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক দাবি করে, বুঝতে হবে লোকটা টাউট। বিএনপির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী বলে কিছু হয় না, হওয়ার সুযোগ নেই, দরকার নেই। কেন? বিএনপি কোনো ইডিওসেন্ট্রিক মতাদর্শিক পার্টি না। একটা লোক বাংলাদেশপন্থী হবে, এবং বিএনপি যেহেতু বাংলাদেশপন্থী রাজনীতি করে, ফলে সে যদি মনে করে ওই লোকটার পাশে গিয়ে দাঁড়াবে বা তার সাথে গিয়ে দাঁড়াবে, সেই লোক তার পার্টির পজিশনের বিরোধিতা করলেও বা অনেক পজিশনের সাথে একমত না হলেও বিএনপি তার কাছে গিয়ে দাঁড়াবে বা তার সহযোগিতা করবে বা তার সাথে তার সম্মান রক্ষা করবে বা তার কাজ অন্তত ডিস্টার্ব করবে না বা তার সমালোচনা সহ্য করবে, হ্যাঁ, বা যে কোনো মূল্য হোক, মানে অন্তত তাকে অন্তত হেনস্থা করবে না, আর যাই করুক। কিন্তু বিএনপির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিএনপি পন্থী, এইটা হইলো একটা আওয়ামী পলিটিক্সের, যে আমরা দেখছি আওয়ামী লীগের সময় আমলে কোনো বুদ্ধিজীবীকে আওয়ামী লীগের ছিল, কিন্তু একটা আওয়ামী লীগের বাইরে ছিল না, ওই যে নিরপেক্ষ ক্যাটাগরিতে। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভ পলিটিক্সের একটা ক্ষেত্র বাংলাদেশে 54 বছর ধরে তৈরি হয়েছে, সেখানে বিএনপি হলো ন্যারেটিভ পলিটিক্স করে না। বিএনপিতে সমস্ত ন্যারেটিভের লোক আছে, মুক্তিযুদ্ধপন্থী আছে, রাজাকারপন্থী আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, সমস্ত মতাদর্শের লোক আছে। ফলে এই সমস্ত মতাদর্শের মধ্যে বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো একটা ভ্যালু প্লুরালিটি করা। ফলে ভ্যালু প্লুরালিটি করার জন্য কোনো রকম কোনো বান্দা মতাদর্শের বা কোনো ইডিওলজির গোলাম দরকার নেই, মানে সেই অর্থে বিএনপির বুদ্ধিজীবী বললে কিছু হয় না, দরকার নেই। ফলে আমাকে যখন এটা ফ্রেম করা হয়, দ্যাট মিনস ইটস 100% মিসরিডিং। এটা একটা পলিটিক্যাল ফ্রেমিং, আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। এইটা থাকতে পারে, এবং একজন ইন্টেলেকচুয়াল হিসাবে এটা খুবই ন্যাচারাল ফেনোমেনা যে তাকে মিসরিপ্রেজেন্ট করা হবে, মিসআন্ডারস্টুড করা হবে, মিসরিডিং করা হবে, নাথিং রং উইথ দ্যাট। আপনি বলছেন বিএনপি কোনো ইডিওসেন্ট্রিক দল না, এবং বিএনপি আসলে একটা আমব্রেলা জায়গা যেখানে সবাই আছে। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনে এসেছি বিএনপি হচ্ছে আসলে রাজাকারদের দল, তারা রাজাকারদের সহযোগী, এবং বেগম খালেদা জিয়া হচ্ছে বৃহত্তর জামায়াতের বিএনপি শাখার আমির। তো এই যে বিএনপি, যাকে রাজাকারদের দল হিসেবে ফ্রেমিং করা হতো, এই ইলেকশনের আগে হুট করে তাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যে ব্র্যান্ড করা, এটা বিএনপি নিজের তরফ থেকে হতে পারে, বিএনপির অ্যাক্টিভিস্টের তরফ থেকে হতে পারে, কিংবা জামাতে ইসলামী বা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টের তরফ থেকেও হতে পারে। এই টার্ন অ্যারাউন্ডটা আসলে কিসের জন্য? এইটা তো এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ হলো, আপনি ধরেন এইখানে আওয়ামী লীগের সময় এবং গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ এক বাংলাদেশ, একটা বড় প্যারাডাইম শিফট ঘটে গেছে। ফলে এই যেমন আজকে আমাকে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট বলতেছে, তারাই কি আমাকে আপনার তাদের অ্যাক্টিভিস্ট বলে নাই, জামাতের গুরু বলে নাই? আওয়ামী লীগের লোকজন বলেছে। আওয়ামী লীগের লোকজন তো জামাত বলবে, আওয়ামী লীগের লোকজন তো ধরেন সবাইকেই জামাত বলবে, হ্যাঁ, বিএনপিকেও জামাত। আওয়ামী লীগের আমলে কেউ যদি বিএনপি স্বীকৃতি পাইতো সে ধন্য হয়ে যেত, তারা বিএনপিকেও জামাতই বলতো। ওই যে খালেদা জিয়া, আপনি যেটা বলেন, খালেদা জিয়া মহিলা আমিরের নেত্রী, বিএনপি স্বীকার করলে তো তাও তো বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মেইন স্ট্রিম করতে হয়, তো বিএনপি স্বীকার করার তো অসুবিধা, মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের জন্য ডিস্টার্বিং, তো সেই জন্য জামাতই স্বীকার করতে হবে। যেহেতু জামাত ঐতিহাসিকভাবেই সোশিওলজিক্যালি বা মানে সোশ্যালি একটা আনকমফোর্টেবল পলিটিক্যাল ফোর্স, খারাপ শব্দ না বলি, হ্যাঁ। তো এটা কেন, এটা আমরা সবাই জানি। যেহেতু একটা আনকমফোর্টেবল পলিটিক্যাল ফোর্স, ফলে যে কোনো কিছুর সাথে যদি জামাত ব্র্যান্ডিংটা লাগাই দেওয়া যায় খুব ভালো, এটা অটোমেটিক্যালি এটাকে আপনার ডিসফাংশনাল করে ফেলা যায়, মানে এটা আর মেইন স্ট্রিম হবে না। এটা এখনও আছে এবং আমার ধারণা এটা থাকবে সমাজে। তো সেই জায়গার থেকে আপনার 5 তারিখের গণঅভ্যুত্থানটা বাংলাদেশের, এইটা আমি যেটাকে বলি প্যারাডাইম শিফট ঘটনা, প্যারাডাইমটা চেঞ্জ হয়ে গেছে। প্যারাডাইম চেঞ্জ হওয়ার সুযোগে যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল 71 সালে, তারা এইটাকে কাভার আপ করার জন্য এই নিউ প্যারাডাইমকে আওয়ামী লীগ যেভাবে 71কে ব্যবহার করছে, তারা 24কে ব্যবহার করতে গেল। আমরা বারবার বললাম 24-এর কর্তাসত্তা প্লুরাল, এটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, কিন্তু তারা এটা আওয়ামী লীগের মতো করে চেতনা ব্যবসার দিকে জুলাইকে নিয়ে গেল, জুলাইয়ের একটা সিঙ্গুলার মিনিং তৈরি করার চেষ্টা করলো।
জুলাইকে একটা ইডিওসেন্ট্রিক ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। যেহেতু আওয়ামী লীগ ৭১-এর চেতনার নামে ৭১ বিরোধী রাজনীতি করছে, এসেনশিয়ালি ইসলামোফোবিক রাজনীতি করছে, ফলে এই সব কিছুর ব্যাপারেই জনগণ বিক্ষুব্ধ ছিল বলেই তো গণঅভ্যুত্থানে জনগণ সবাই সামিল হয়েছে। ফলে এগুলো সব কিছুকে এবার নিজেদের পকেটে আইনা বা নিজেদের ফেভারে আইনা একটা কাউন্টার রিয়াকশনারি পলিটিক্স শুরু যখন করতে গেল, তখন তো সমাজের যারা রিয়েলি লিবারেল ভ্যালুজের লোক, সমাজে তো প্রচুর সেকুলার লোক আছে, এটা সমাজে থাকে, পৃথিবীর সব সমাজেই থাকে, তখন তারা কি করবে? তারাও আবার কাউন্টার অ্যাটাক করতে গিয়ে বা কাউন্টার রিয়াকশন দিতে গিয়ে আবার সেম মুক্তিযুদ্ধের বয়ান দিয়েই হাজির হলো, অ্যাটাক করলো। তো যেহেতু আওয়ামী লীগ নাই বাজারে, তাহলে সে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে হাজির হবে কার পক্ষে? হাজির হবে বিএনপির পক্ষে। তো সেটাই হয়েছে। কিন্তু বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করছে? অতীতে করছে। অতীতেই যেই দল করতে পারে নাই, যেই দল, জিয়া রহমান তো শুধুমাত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দিচ্ছে, উই রিভোল্ট বলছে, সে তা তো না। সে তো একটা বিপ্লবের নায়ক। ৭ই নভেম্বর বাংলাদেশে একবারই বিপ্লব হয়েছে, সিপাহী বিপ্লব। ২৪-এ এটা বিপ্লব হয় না, এটা কেন হয় না পরে বলবো। তো এবং সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, সব কিছু মিলাইয়া জিয়া রহমান কোনোদিন মুক্তিযুদ্ধ ব্যবসা করছে? বেঁচে থাকার পরে করে নাই। এটা কেন করে নাই? কারণ হইল, জিয়া রহমানের রাজনৈতিক লেখালেখা যদি আপনি পড়েন, জিয়া রহমানের রাজনৈতিক দর্শনটার মধ্যে যেটা আপনি পাবেন সেটা হলো একটা কর্মসূচিভিত্তিক দল, কর্মসূচিভিত্তিক এজেন্ডা নিয়ে কাজ করে। এটা কোনো ন্যারেটিভ বিল্ডিং বা কোনো বয়ানের উপর দাঁড় করাইতে হবে, দাঁড় করাইয়া তারপর রাজনীতি করতে, এটা হলো স্টেটহুডের রাজনীতি করে, রাষ্ট্র গঠনমূলক রাজনীতি করে। আর বাকি তারা হইল এক ধরনের ট্রাইবাল ন্যাশনালিজম করে, যেই কারণে তাদের হইল একটা কম্প্যাক্ট ইমোশনাল ন্যারেটিভ দরকার, অনুভূতির রাজনীতি করা দরকার। বিএনপির এটা দরকার নেই। বিএনপির একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সমাধান করবে, জনগণকে সাথে নেবে, ভোট আসবে, জনগণ ভোট দেবে। এটা 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 কী বলবো, এটা স্টেটহুড, এটা রাষ্ট্রবাদী রাজনীতি, এক কথায়, সহজ কথায়। ফলে সেই জায়গার থেকে যাই লম্বা আলাপে চলে গেলাম। আপনার সহজ উত্তর হইল, আওয়ামী লীগের ভ্যাকুয়ামের কারণে যেহেতু ২৪কে একটা রিয়েকশনারি জায়গার থেকে ওয়েপেনাইজ করা হয়েছে, এটাকে কাউন্টার দিতে গিয়ে যেই মুক্তিযুদ্ধের পরাজিত বয়ান বারবার বলছি, হ্যাঁ, পরাজিত বয়ান ফেল করছে, সেটাকে আবার কয়েন করে আনার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কি এটা এন্ডোর্স করে? নো। বিএনপি কোনটা এন্ডোর্স করে? যেটা আমরা বারবার বলতেছিলাম, হ্যাঁ, সেটা অবশেষে কিন্তু তারেক রহমান সেদিন বলছে যে ৭১-এর একটা জনযুদ্ধ। আমাদের ট্র্যাজেডি কি? বাংলাদেশে এই যে ডিভিশনটা ৭১ নিয়ে হয়ে যায়, ২৪ নিয়ে হয়ে যায়, কেন হয়ে যায়? আমাদের একটা ন্যাশনাল হিস্ট্রি নেই। আমাদের ৭১টা আওয়ামী যুদ্ধে পরিণত হয়েছে, কিন্তু এটা জনযুদ্ধে ফেরত আনতে হবে। জনযুদ্ধে যখন ফেরত আনবে, এটা তখন আর বিএনপির যুদ্ধও থাকবে না, আওয়ামী লীগের যুদ্ধ থাকবে না, এটা বাংলাদেশের ন্যাশনাল অ্যাচিভমেন্ট থাকবে। এবং এই ন্যাশনাল অ্যাচিভমেন্টে যে দল বা যারা এন্টি ন্যাশন পজিশন নিছে, তারা যত ভালো মানুষই হোক আজকে, তাদের রাজনৈতিক পজিশন যতই বাংলাদেশের জন্য জরুরি হোক না কেন, এই কাফফারাত থেকে তাদেরকে মুক্ত করার দায়িত্ব বা মানে এটা সুবিধা দেওয়ার অবস্থায় কেউ নিয়ে যেতে পারবে না। কারণ ওই সময়ে যারা জীবন হারাইছে, যে ফ্যামিলি তার ভাই হারাইছে, বাপ হারাইছে, বোন হারাইছে, সেইটা ১০,০০০ বছর পরেও সেই জেনিওলজি, সেই নফরনামা, সেই বংশ পরম্পরায় সেই বেদনার দায় আপনি আমি কেউই শোধ করতে পারবো না। ফলে এটা যেন ডাস্ট উইল নেভার সেটেল ডাউন, অন্যায় করতে হয় না কখনোই। আপনি বলছেন যে বিএনপি কখনো মুক্তিযুদ্ধের যে আওয়ামী চেতনা বা যেটা ফলেন ন্যারেটিভ সেটাকে এন্ডোর্স করছে না, উইচ আই অ্যাগ্রি। এবং যদি আমি ব্যক্তিগতভাবে আপনার কথা বলি, আমরা সবসময় আপনার মুখে শুনেছি যে আপনি এই পরাজিত চেতনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যারা বিএনপি ঘাড়ে চাপার চেষ্টা করছে বা চেপে গেছে, কিংবা বিএনপি যারা নিজস্ব অ্যাক্টিভিস্ট ছিলেন, নিজস্ব বুদ্ধিজীবী ছিলেন, যদিও বিএনপির মধ্যে বুদ্ধিজীবী বলে কিছু হয় না বলে আপনি দাবি করছেন, আসবে যেহেতু এখানে প্রচুর জায়গা, এক্স্যাক্টলি। তো যারা ঘাড়ে চেপে বসেছে, তাদের কারণে কি বিএনপিকে আসলে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়তে হচ্ছে? তার কারণ হচ্ছে, আমি খুবই ভালো কথা, বিএনপি এই যে ঘাড়ে চেপে বসেছে, এই ঘাড়ে চেপে বসার মধ্যে কি জামাত নাই? জামাতপন্থী বিএনপি নাই? জামাতপন্থী বিএনপি যদি ঘাড়ে চেপে বসতে পারে, তাহলে আওয়ামীপন্থী বিএনপি ঘাড়ে চেপে বসতে পারবে না কেন? সব পন্থীর লোকই আছে ঘাড়ে চেপে বসা। এখন ঘাড়ে চেপে বসার এই পরিবেশটার কারণে যেহেতু সমাজে এই আওয়ামী চেতনাটা একটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, ফলে এই মনোভাব নিয়ে যারা বিএনপির সাথে আপনার এই বিএনপির ঘাড়ে চেপে বসছে, অ্যাকর্ডিং ইউর ল্যাঙ্গুয়েজ, তাদের অংশটাকে হাইলাইটস করে আইনাই যে বিএনপি নতুন আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হয়ে গেছে, এই ন্যারেটিভটা তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। দ্যাটস ট্রু, সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এতে কিছু আসে যায় না,
ক্ষতি হবে অবশ্যই, এটা থেকে পোলারাইজেশন করে ফেলা যাবে, বিএনপিকে নব্য মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ী বানাই ফেলা যাবে, বিএনপিকে জুলাই বিরোধী বানাই ফেলা যাবে, বাট এন্ড অফ দ্য ডে কাজটা বিএনপিকে করতে হবে। কারণ বাই দিস টাইম ভোট হয়ে গেছে, 2/3 মেজরিটি নিয়ে সরকার ফর্ম হয়ে গেছে, প্র্যাকটিক্যালি বাংলাদেশ পুনর্গঠন করতে হবে, সেই কাজটা বিএনপিকে করতে হবে। কিন্তু জনাব রনি, আপনি নিশ্চয়ই একটা বিষয় অ্যাগ্রি করবেন যে আমাদের যে জেনারেশন, তাদের কাছে মুক্তিযুদ্ধ একটা ভীষণ আবেগের জায়গা। এটা আওয়ামী ন্যারেটিভের কারণেই হোক বা 17 বছরের স্কুলিংয়ের কারণেই হোক, প্রচণ্ড আবেগের জায়গা। এবং ধরেন আপনি কাউকে একটা মুক্তিযুদ্ধের গল্প বলবেন এবং সেই গল্পটা শুনে স্থির হয়ে থাকবে, এটা আসলে হবে না। মুক্তিযুদ্ধ তার হৃদয় ওই জায়গায় আছে। তো যখন জুলাইয়ের পরে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে মানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং এই রেজিস্ট্যান্সের একটা পার্ট কিন্তু বিএনপির বিরুদ্ধেও এসেছে। তার কারণ হচ্ছে বিএনপির অতীতে জামাতের সাথে অতি মাখামাখি, তারা জোটে ছিলেন প্রায় 20 বছরের বেশি সময়। তারা 1991 সালে জামায়াতের এমপিদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তারও আগে জিয়াউর রহমানের সময় সিনিয়র মিনিস্টার পদমর্যাদায় মশিউর রহমান জাদু মিয়া কিংবা প্রধানমন্ত্রী হিসেবে আজিজুর রহমান, দুজনেই কিন্তু খুবই প্রখ্যাত স্বাধীনতা বিরোধী ছিলেন। তো এই যে বর্তমান জেনারেশনের মানে বিএনপির যে ইমেজ, যে তারা আসলে রাজাকারদের মানে অনেকটা সহযোগী দলের মতো, এই ইমেজটা মুছতে কি বিএনপি অ্যাক্টিভলি কোনো কাজ করবে? এই ইমেজ মোছার তো দরকার নেই, কারণ এটা হলো আওয়ামী ন্যারেটিভ। বিএনপি বললাম তো একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি ভিত্তিক দল। জিয়া রহমান একজন মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, অ্যাক্টিভলি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সে রাজাকারদেরকে ধৈরা আইনা পুনর্বাসিত করতেছে, তাই না? তার কোনো মুক্তিযুদ্ধ নিয়ে তার কোনো দরদ নেই। তার দরদ হইল, সমস্ত দরদ হইল কার? মুক্তিযুদ্ধ নিয়ে। যারা ওই পারে পাল্লায় হেমা মালিনীর গান শুনছে, নাটক থিয়েটার দিচ্ছে তাদের, তাই না? এটা কি বাস্তবসম্মত? বাস্তবসম্মত তো আসলে আমরা ইতিহাস থেকে ইতিহাস তো বাংলাদেশের প্রথম একটা বইয়ে লেখা থাকলে, একটা চটি বইয়ে যদি লেখা দিতে, এটাকে সুমা খাইতে হবে? ধরেন আরবিতে আমি একটা চটি লেখা আইনা দিলাম আপনাকে, হ্যাঁ, আরবি লেখা বলে আপনি সুমা খাবেন, ইবাদত শুরু করবেন, এটার উপর বেশ করে হবে না। ইতিহাস কেউ ক্রিটিক্যালি দেখতে হবে। তো আমি তো বলতেছি, জিয়া রহমান দেখছে যে এই লোক শেখ মুজিব একরকম করে স্বাধীনতা বিরোধী, কোলাবোরেটর, পাকিস্তানের সহযোগী, এগুলোর এক ধরনের সমাধান সে করে গেছে গোজামিল দিয়ে, দাল লাইন টেন মিলে। এটা করার পরে এবং সেখানে যারা চিহ্নিত অপরাধী ছিল, বেশ কিছু লোকের বিচার আচার হয়েছে, জেলেও ছিল, অনেকে কিন্তু জেলেও ছিল। জিয়া রহমান আমল পর্যন্ত অনেকে জেলে ছিল, জাদু মিয়া নিজেও জেলে ছিল, হ্যাঁ জেলে ছিল। কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছুদিন জেল টেল খেটে, কিছু বিচার স্বচ্ছ, কিছু বিচার প্রশ্নবিদ্ধ মিলাইয়া তারা জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেশ তো গঠন করতে হবে আপনার। তারপরে কী দিয়ে দেশ গঠন করবেন? বাংলাদেশে যারা পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই ধরেন আপনার মোহাম্মদ আব্দুর রশিদ, তারপরে আব্দুস সাত্তার, তাদের আপনি ট্র্যাক রেকর্ড দেখেন। তারা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, 3 আমলে কাজ করার অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাজ করছে। তো ফলে জিয়া রহমানকে এরকম অভিজ্ঞ লোকদেরকে আনতে হয়েছে। সে কি শুধু রাজাকারদের নিয়ে আসছে, মৌলবীদের নিয়ে আসে নাই, মৌলবাদীদের নিয়ে আসে নাই? তো সেটা বলেন না কেন? সে কি মার্কিনপন্থী ওয়েস্টার্নাইজড লোকদের নিয়ে আসে নাই? নিয়ে আসছে তো। তো এই জন্য হয় কি, সাবজেক্টিভ ট্রুথ অলওয়েজ ফ্যাসিজম কায়েম করে। ট্রুথটা অবজেক্টিভ করতে হবে। জিয়া রহমান তাহলে কী নিয়ে আসছে সবই আপনাকে বলতে হবে। জিয়া রহমান যারে দেশ গঠনের জন্য জরুরি মনে করছে তারেই নিয়ে আসছে। জাফরুল্লাহ ভাই, আজকে জাফরুল্লাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী, হ্যাঁ, জাফরুল্লাহ ভাই আমাকে একাধিক বলছে এই গল্প। জিয়া রহমান যাইয়া, হ্যাঁ, শুধু তার পা জড়ায় ধরা বাকি রাখছিল, প্রচুর দিন হাতে ধরে বসে থাকছে, আসেন স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করতে হবে, দায়িত্ব নিতে হবে আপনার। আমার কোনো দিন মনে হইতো যে এই মুহূর্তে মনে হয় পায়ে জাপ দিয়ে পড়বে আইসা। পরে উনি বলছে যে না, আমি তো এগুলো যাবো না সরকারে। এটা বামপন্থী লোক ছিল, তার মতো করে তার এক ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট ব্যাপার ছিল, হ্যাঁ, রাষ্ট্র বুর্জোয়াদের এখানে যাওয়া যাবে না। তো পরে বললো যে আমার এক বন্ধু আছে, আমি তো লন্ডন থেকে আইসা ক্যাম্প হাসপাতাল করলাম মুক্তিযোদ্ধাদের জন্য, উনি আসে না, কিন্তু উনি ওইখান থেকে ফান্ড রেস করছে, কাজ করছে লন্ডনে। তো উনি ভূমিকা পালন করছে, লোক সলিড, আমি তার রিকমেন্ড করতে পারি। আচ্ছা আনেন, পরে মন্ত্রী বানাইছে তাকে। তো ব্যাপারটা ছিল এটা, হলো দেশ পুনর্গঠন করার জন্য জরুরি যাকে ছিল তাকে সে এখানে নিয়ে আসছে। এবার যদু মিয়া এসে কী করছে না, রাজাকার পুনর্বাসন করছে। যদু মিয়ার কর্মকাণ্ড নিয়ে একটু আলাপ করেন একদিন আপনারা। জিয়া রহমান যে রাজাকারদেরকে পুনর্বাসিত করছে, তাদের অ্যাক্টিভিটি কী, তাদের ট্র্যাক রেকর্ড কী, সে পার্লামেন্টের পারফরমেন্স কী, আর আজকের সমস্ত প্রগতিশীল চেতনাবাজ বা এই 18 মাসের এই যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পারফরমেন্স কী, এটা তুলনামূলক তুলনা করেন। তখন তো তাও এত অ্যাডভান্সমেন্ট ছিল না, টেকনোলজিক্যাল এত সুবিধা ছিল না,
তাই না? এখন তো অনেক সুবিধাও তৈরি হয়েছে, অসুবিধাও আছে কিছু, তো তারপরেও সেটা একটা মানে একটা কম্পারিজন তো হইতেই পারে, একটা তো এটা কি বলে যে একটা তুলনামূলক, হ্যাঁ, একটা কম্পারেটিভ ডিসকাশন তো হইতেই পারে, তাই না? হইলে তখনই আমরা বুঝা যাবো জিয়া রহমান কত বড় রাজাকার, হ্যাঁ, তোষামতকারী বা পুনর্বাসনকারী ছিল। ফলে এখানে শেষ করে আরেকটা জায়গায় সে একইভাবে জামাত আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে থাইকা বা বিএনপি জামাতকে নিয়ে, হ্যাঁ, এইভাবে রাজাকার করছে। তো জিয়া রহমানের একটা লম্বা জবাব দিয়ে দিলাম, এই একই পলিসি বিএনপি বা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ফলো করছে, কিন্তু এই ফলো করতে যে এটা পলিটিক্যাল ব্যাটেলেও আনতে হয়েছে। আর জামাত কি শুধু বিএনপির সাথে জুটে গেছে? ৮৬ সালে এরশাদের সাথে যায়নি, আওয়ামী লীগের সাথে যায়নি। জামাতের ঐতিহ্য হইল আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। উদাহরণ দেই, ৭৫ সালের ট্র্যাজেডির পরে নেক্কারজনক হত্যাকাণ্ড, ডেফিনেটলি এটা একটা পুরা পরিবারকে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়া একটা ট্র্যাজিক ঘটনা। ডেফিনেটলি শেখ মুজিবের বাকশাল অত্যাচার, শেখ মুজিব তো বাংলাদেশের ফ্যাসিবাদের জনক, বিচার বিহিত হত্যাকাণ্ডের জনক। তারপরে ৭৫-এর এই যে ট্র্যাজিক ঘটনা, এই ঘটনার পরে মানুষ আবার মিষ্টিও খাইল রাস্তায় নেইবা। তো তারপরে আপনার পুরা এনভায়রনমেন্টটা আপনার যেইভাবে আপনার টক্সিক হয়ে উঠল এবং যে অস্থিরতার মধ্যে দিয়ে গেল, সেই অস্থিরতার মধ্যে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনার জন্য যে ধরনের লিডারশিপের দরকার ছিল, সেখানে জিয়াউর রহমান কিন্তু আপনার খুব আরাম আয়েসে থাকতে পারত। তো তাকে খুবই একটা রিস্কি অবস্থার মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে আয়সা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, আয়সা তারপর ডেমোক্রেটিক ট্রানজিশন যেতে, এটা সব আমরা জানি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আপনার এই যে পুরা প্রক্রিয়াটা আপনি যদি দেখেন ৭৫-এর পরের আপনার এই পট পরিবর্তন, সেইখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা রায় মানুষ দিয়ে দিছিল। এত বড় ট্র্যাজিক ঘটনার পরে মানুষ মিষ্টি খাচ্ছে রাস্তায় নেমা, বুঝতে পারে নিষ্ঠুরতার মাত্রা কতখানি। তো তারপরে শেখ হাসিনা ভারতে যথারীতি, এটা এইবার প্রথম কিন্তু সে ভারতে গেছে, ব্যাপারটা এরকম না, ভারত থেকে সে বাংলাদেশে আসছিল সর্বনাশ করার জন্য দেশের। তো আইসা আপনার তখন এরশাদের স্বৈরশাসন, তো আইসা সে পট্টি বাইন দেওয়া করতেছে, যথারীতি সিম্পেথি আদায় করার চেষ্টা করছে। তো সেইখানে খালেদা জিয়া সাধারণ নেত্রী, তখন বিধবা, স্বামী মারা গেছে, বাচ্চাদের রেখে আন্দোলন করতেছে, গ্রামেগঞ্জে করতেছে। পার্টি তখনও পর্যন্ত মানে আর্লি পার্টি তখন আব্দুস সাত্তার লিড দিচ্ছেন, খালেদা জিয়া সাধারণ নেত্রী। এই যে বলে না বিএনপি পরিবারতন্ত্র করে, জিয়া পরিবারের বাইরে একাধিকবার বিএনপি লিড দিছে পরিবারের বাইরের লোক। এইবার হ্যাঁ বিএনপি ভেঙেছে, হ্যাঁ। তো ফলে সবসময় এটা জিয়া পরিবারের হাতে ছিল নেতৃত্ব, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, তারপরে যেখানে ৮৬ সময় ৮৬ গুলো যারা এরশাদের সাথে যাবে তারা গাদ্দার, জাতীয় গাদ্দার বইলা লালদিঘিতে ঘোষণা দিয়েই এরশাদের সাথে চলে গেল, নইলে এরশাদ এত লম্বা সময় ক্ষমতায় থাকে না। এবং সেখানে এরশাদের সাথে আওয়ামী লীগ জামাত একদিকে, খালেদা জিয়া বর্জন করলো, এবং খালেদা জিয়া বর্জন করে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে তখন যখন দেখলো যে আগে তো এদের আমসালা দুইটাই যাচ্ছে, পরে শেষ দিকে তারাও গণ আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, কিন্তু গাদ্দারিটা কিন্তু প্রথম করছিল, কইরা এরশাদের হাতকে শক্তিশালী করছিল। তারপরে ৯১-তে তো ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সবাই জানা কথা, সেই জন্য তারা করলো, কিন্তু এটা রেজাল্ট একটা খুবই আশ্চর্যজনক রেজাল্ট হলো। হ্যাঁ, ওটা আপনি যদি বিভিন্ন বর্ণনায় আসছে যে একটা সাধারণ গৃহবধূ করছিল, হ্যাঁ, হঠাৎ করে আপনার প্রধানমন্ত্রী হয়ে গেছে, হ্যাঁ, ওনার মা দেখতে আসে, মেয়ে নাকি প্রধানমন্ত্রী হয়ে গেছে, হ্যাঁ ভাই। তখন তারেক রহমান মনে বাইরে খেলতেছিল, সে দৌড়ে আসলো, আম্মা প্রধানমন্ত্রী হয়ে গেছে, হ্যাঁ, দেখার জন্য। তো ওইটা খুবই একটা ফেস্টিভ বর্ণনা, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা, হ্যাঁ, গৃহবধূ নারী প্রধানমন্ত্রী হলে আশেপাশের লোকজনের যে রিয়াকশন, সেটা ইন্টারেস্টিং একটা বর্ণনা পাওয়া যায়। তার মানে এটা হওয়ার কথা ছিল না, হয়ে গেছে জনগণের ভোটে। তো তারপরে সেই সরকার চালাইলো, হইল ভালো কথা। আওয়ামী লীগ কিন্তু দেখেন অনেক চেষ্টা করলো, মাঠে অ্যাক্টিভ হলো, জিয়া রহমান মারা যাওয়ার পর থেকে করছে, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো ওই সময় আওয়ামী লীগকে মাইলেজ দেওয়ার চেষ্টা করলো জামাত, আওয়ামী লীগ জোট হয়ে এরশাদের সময় ৮৬-তে একবার, হ্যাঁ, তো সেখানে সুবিধা করতে পারলো না, ওকে নির্বাচন ৯১ থেকে ৯৬-এর সময় আন্দোলনের জোট, জামাত আওয়ামী লীগের আন্দোলনের জোট আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো। এবং ওই সময় আওয়ামী লীগের অভিজ্ঞ নেতারা এই
এটাকে মেনে নিছিল এক অর্থে, এটা বলে যে রাজনীতিতে প্রয়োজনে এটা আমরা রাজাকারের হাতকে শক্তিশালী করি, অসুবিধা নেই, পরে আমরা করব না। তো ফলে জামাতকে পলিটিক্যালি প্রথম স্পেসটা তাহলে কে দিল পলিটিক্যাল পাওয়ার ব্যাটেলে? জিয়া রহমানের স্পেস তো সবাইকে দিছে। জিয়া রহমান তো বাকশাল মধ্য দিয়ে সমস্ত দল তো আওয়ামী লীগ নাই করে দিছিল, সেখানে আওয়ামী লীগকে ফিরাইলো, জামাতকে ফিরাইলো, অন্যান্য ইসলামী দলকে ফিরাইলো। সেটা তো একটা গণতান্ত্রিক প্রসেসের ফেরানো। সেটা তো রাজাকারকে সুবিধা। আওয়ামী লীগের এই যে হাফ ট্রুথ ন্যারেটিভ যেটা আওয়ামী লীগের, যে জিয়া রহমান রাজাকারকে পুনর্বাসিত করছে, তারা তোরেও তো পুনর্বাসিত করছে, তাহলে ওইটার কম্পেয়ার চলবে না। এটা একটা মিসফিট উদাহরণ। তাহলে প্রকৃত উদাহরণটা কি হবে? 86 সাল থেকে 86 সালে তারা চেষ্টা করলো, ফেল করলো, 96 এটা সফল করলো, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো। তারপরে তারপর দেখলো যে 96 আওয়ামী লীগের জামাতের রেজাল্ট কী হইল? আওয়ামী লীগকে তারা কলা ধরাই দিছে। হ্যাঁ, সেই রেজাল্ট তাকে লজ্জায় ফেলে দিল। তারপরে দেখলো ও না, আমরা তো এত মেধাবী না, অত চালাক না, আওয়ামী লীগ তো আমাদের অনেক বেশি মেধাবী। তারপরে তারা আবার আসলো এই তখন 4 দলীয় জোট। 4 দলীয় জোটে তখন জামাত বিএনপি ঐক্যবদ্ধ হলো। তারপরে 1 সালে তারা ক্ষমতায় আসলো এবং কথা মতো তারা, ওয়াদা মতো তারা সম্মিলিতভাবে সরকার গঠন করলো, জোট সরকার। জোট সরকারের অংশ হিসেবে শুধু কি জামাতের রাজাকারদের গাড়িতে পতাকা উঠছে? অন্যান্য ইসলামী দল থেকে মন্ত্রী হয় নাই? জোট সঙ্গে অন্যরা হয় নাই? অন্যরাও তো হয়েছে। এখন কি কোয়ালিশন এই যারা আন্দোলনের শরিক ছিল তাদের মধ্যে থেকে মন্ত্রী হয় নাই? একই রকম ছিল ব্যাপারটা। কিন্তু ন্যারেটিভ কি? মন্ত্রীর গাড়িতে পতাকা। তো এইটা শেষ করি। তার মানে এরপরে ওই 96 সালে যদি জামাত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আন্দোলন না করতো, ক্ষমতায় আসার কথা না আওয়ামী লীগের। আওয়ামী লীগের ব্যাপারে রায় তো মানুষ দিয়ে দিছিল। এইবার 2008-এ আসেন আপনি। 8-এ বেগম খালেদা জিয়া সারা রাত মিটিং করলো বেগম খালেদা জিয়ার সাথে। কামরুজ্জামানের বই আছে, জেল ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ। কামরুজ্জামানের বইয়ে ডিটেল বর্ণনা আছে পুরা জিনিসগুলো। আমি যেগুলো বলতেছি, আমি প্যারাফ্রেজ করে 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 বলতেছি, ডিটেল বলতে পারতেছি না, মানে আরও ডিটেল বলা দরকার ছিল। তো সেখানে আপনার খালেদা জিয়া বললো যে এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে কি করা হবে ইলেকশনটাতে, আমরা এই ইলেকশনে যাব না। তো সকালবেলা জামাতের নেতৃবৃন্দ বলতেছে আপনারা গেলে না যান, আমরা যাব। তো যাও নির্বাচনে। তারপর রেজাল্ট কি? তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, এমপাওয়ার করা, ক্ষমতায়িত করা, এটা জামাতের ঐতিহ্য। এটা কি জামাত আসলে স্পেসিফিকলি আওয়ামী লীগকে ফেভার করে আসলে? তার কারণ আমরা যদি দেখি যে 1991 সালে যে নির্বাচন, বিএনপি 140টার মতো আসন পেয়েছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সদ্য ক্ষমতাচ্যুত জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী মিলে 160টার মতো আসন পেয়েছিল। জামাত এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে তো আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারত। বা আমরা যদি চিন্তা করি, এরপরেও কিন্তু বিএনপির সাথে, মানে যে দলটা বারবার পেছন থেকে ছুরি মারছে, সেই দলটাকে ক্ষমতার অংশীদার করা, এটা বিএনপির জন্য কতটুকু উচিত হয়েছে? কিংবা তারপরে 2018 সালের নির্বাচনে আমরা দেখলাম জামাতের নেতারা, একটা স্বাধীনতা বিরোধী দল, তাদের নেতাদের কাছে জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ তুলে দেয়া, এই পুরো ব্যাপারটাকে তো আসলে বিএনপির হিপোক্রেসি বলবো নাকি নতুন প্রজন্মের কাছে আসলে রিব্র্যান্ডিংয়ের চেষ্টা বলবো, আমি ঠিক জানি না। এই ব্যাপারে আপনার কি মনে হয়? এইটা বেগম খালেদা জিয়ার উদারতা। এটা নিয়ে বিএনপির ভেতরে প্রচণ্ড অসন্তোষ আছে, অনেক দুর্বলতা আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার একটা কথা ছিল যে বেগম খালেদা জিয়া কিন্তু তখন 96 তারা যখন গেল, 86-র ওইটার পরে কিন্তু জামাতের নেতারা নিজেদের ভুল টুল বুঝতে পারছে, অনেকেই আবার বিএনপির সাথে সুসম্পর্ক হয়েছে, খালেদা জিয়ার সাথে এক ধরনের সুসম্পর্ক হয়েছে। এবং 91-এর গভর্নমেন্টে আপনার ধরেন ইভেন গোলাম আজম সাহেব যতদিন বেঁচে ছিলেন ততদিন এক ধরনের ভালো যোগাযোগ ছিল আমি বলবো। তো মানে বেঁচে ছিলেন এবং অ্যাক্টিভ ছিলেন। তো তার এবং সিনিয়র নেতারা নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব ওনারাও। তো এখন এইটা যেটা হলো পরবর্তী সময়ে এইটা নিয়ে অনেক আলাপ হয়েছে। আলাপ হওয়ার পরে যেটা হয়েছে উনি বলে দেখেন এটা লম্বা সময় আমরা আন্দোলন দুঃসময়ের মধ্যে একটা হাসিনার ব্রুটাল ফ্যাসিবাদের মধ্যে গেছি। তো এইটা এখন মানে আমরা ঠিক আছে, আমাদের একটা সুবিধা আছে, আমাদের সংগঠন বড়, আমরা আজ হোক কাল হোক সরকার গঠন করতে পারবো। কিন্তু তাদের তো এটা অস্তিত্বের প্রশ্ন, সারভাইভ করার প্রশ্ন। তো ফলে এইটা আসলে খালেদা জিয়ার উদারতা। এই কারণে দেখবেন জামাতের কাছে জিয়া রহমানকে নিয়ে এত প্রশ্ন করার মানে
করা যাবে, কিন্তু তারা একদম জিয়া রহমানকে অনেক বেশি রেসপেক্ট করে, মানে একদম শেখ মুজিবের উপরে তুলে ফেলে। হ্যাঁ, কোথাও খালেদা জিয়ার ব্যাপারে প্রচণ্ড ইমোশনাল জামাতের নেতারা, বিকজ অফ খালেদা জিয়া এই মাদারলি প্রোটেকশনটা জামাতের জন্য দিছে। আবার 96 সালে যখন তারা এটা করছে তখন কিন্তু স্পষ্ট বলছে যে ওরা পিছন দিক দিয়ে ছুরি মারে। আপনি যে কথাটা বললেন এটা খালেদা জিয়া নিজেই বলছে। তো এই কথা বইলা আবার এই খালেদা জিয়ার মধ্যে এই ব্যাপার ছিল। হ্যাঁ, ইভেন আওয়ামী লীগের লোকের উপরও যদি ধরেন হইতো, আপনার কোনো কেউ যদি ধরেন কোনো বিএনপির বিক্ষুব্ধ নেতা একসময় অত্যাচারিত হয়েছে, তারপরে বান্দা পিটাচ্ছি করছে, বা আওয়ামী লীগের লোক কোনোভাবে যদি রিচ করতে পারতো খালেদা জিয়া ব্যবস্থা করতো। শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর তিনি প্রথম বিবৃতি দিয়েছিলেন। তো এই ব্যাপারগুলো খালেদা জিয়ার মধ্যে ছিল। দ্যাটস ওয়াই মানে খালেদা জিয়ার ব্যাপারটা আলাদা। খালেদা জিয়ার ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আমি এখনও পর্যন্ত তাকে নিয়ে ভালোভাবে একটা লেখাও লিখতে পারিনি। সো ইটস ভেরি মাচ ইমোশনাল ফর মি। এবং আমি এটা তো বাংলাদেশ একটা অভাগা দুর্ভাগা দেশ যে এই মহিলার স্যাক্রিফাইসটার মতো করে একটা পলিটিক্স ডেভেলপ করলো না করলো বিএনপি, না করলো অন্যরা। হ্যাঁ, তো এবং আমরা এক দল তো ধরেন দল কি করলো, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিব না মিছিল করতে করতে যে জেলে দিয়ে আসলো। হ্যাঁ, তারপরে যে মৃত্যু পথযাত্রী খালেদা জিয়াকে বের করে আইনা, তারপর তো আমরা দেখলামই কি হয়। তো সো এই ব্যাপারগুলো ছিল। খালেদা জিয়া ইজ ডিফারেন্ট জিনিস, পৃথিবীতে এই জিনিস আর আসবে না। হ্যাঁ, তো এটা দিয়ে জামাতের রাজনীতি জাস্টিফাইড হয়ে যাবে না, বা বিএনপির পজিশন জাস্টিফাইড হয়ে যাবে না। আর একটা হলো হাসিনার সময়ের বাস্তবতাটা একদমই আলাদা। সেখানে এবং জামাত বিএনপির অ্যালায়েন্সের মধ্য দিয়ে দুইজনের রাজনীতি যে এক হয়ে যায় নাই, তার সবচেয়ে বড় প্রমাণ এখনকার রাইভ্যালিটি। আপনি এখন দেখেন তাদের অবস্থান, মারামারি হচ্ছে, প্রাণ ঝরতেছে, যেটা খুবই দুঃখজনক। তো ফলে এটা যদি এই যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এটা যে মিথ্যা, যে জামাত বিএনপি এক, এটা তো জামাত বিএনপি একসাথে তুলতে, যেহেতু জামাত ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফোর্স 71-এর কারণে। ফলে জামাত কথাটা আগে বললে বিএনপি জামাত না, জামাত বিএনপি বলতে প্রয়োজন নেই। হ্যাঁ, বা জামাত বিএনপি বললে জামাত কথাটা জুইরা দিয়া বলা হইতো। তো বলা, কিন্তু আজকের বাস্তবতা কি প্রমাণ করে? তারা জামাত যেরকম সবসময় বিভিন্ন দলের সাথেই জোটেছিল, বিভিন্ন প্রো এস্টাবলিশমেন্টের সাথে তারা থাকার চেষ্টা করে, কিন্তু তারা তাদের রাজনীতিটাই করে। অ্যাট দ্য সেম টাইম বিএনপিও বিভিন্ন দলের সাথে তাদের জোটসঙ্গী হিসাবে আসে, থাকে, যায়, কিন্তু তার রাজনীতিটাই করছে। মানে বিএনপি আছে বিএনপিতে, জামাত আছে জামাতেই। আমি পলিটিক্যাল পজিশনের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আপনি যে রাইফেলটির কথা বললেন, এই রাইফেলটি আসলে কতটা জেনুইন এবং কতটা আরোপিত সেটা নিয়েও কিন্তু নানা রকম সন্দেহ প্রচলিত আছে। ধরেন দুইটা দল যারা 20 বছর একদম প্রত্যক্ষ জোটা ছিল, তারও আগে 10 বছর নানা আন্দোলন সংগ্রামে একে অপরের পাশে ছিল, সরকার গঠনের সময় সমর্থন দিয়েছে, এই দল দুটো হুট করে এরকম স্প্লিট হয়ে যাওয়া এবং তারপরে জাত শত্রুতা পরিণত হওয়া কি আদৌ সম্ভব? তাদের এই শত্রুতা কি আসলে জেনুইন নাকি জাস্ট উপরে উপরে? এটার দুইটাই সত্য। কতগুলো জায়গায় জেনুইন আর কতগুলো জায়গায় ধরেন যে ইম্পসিবল। যেমন ধরেন আমাকে যারা গালাগালি করে, ধরেন আমি এমন ব্যক্তি পাইছি ইন্টারেস্টিং, সোশ্যাল মিডিয়াতে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে তার 10টা বট অ্যাকাউন্ট দিয়ে, আইডি দিয়ে, কিন্তু পার্সোনালি দেখা হলে আমার সাথে সেলফি তুলতেছে। আমি একদম প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছি, কারণ সে আগের থেকে আমাকে খুব পছন্দ করে, আগের থেকে সে আমার অবস্থান জানে, আমার স্ট্রাগল। এখন আমি যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করি এবং বিএনপি এটার একটা প্রতিনিধি, যদি এটার প্রতিনিধি এনসিপি হইতো বা এটার প্রতিনিধি জামাত হইতো, তাহলে জামাত আমার এলাই হইতো। ফলে আমি আমার পলিটিক্সটা করছি, সেই কারণে আমি বিএনপির দালাল হয়ে গেছি। এখন এটা সে হয়তো প্র্যাকটিক্যালি বুঝে, তার আসল মনটা বুঝে, কিন্তু তার বট মনটা এটা বুঝে না। এই জন্য তার বট মনটা গালি দেয়, আসল মনটা আমার জড়াই ধরে। সো এই দিক থেকে তাহলে আপনি এই কেসটাও আপনি বিএনপি জামাত রাইভেলিটির ক্ষেত্রে এভাবে রিড করতে পারবেন। তার ভেতর বলে ভালোবাসি, বাইরে বলে যে সুধীর ভাই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা আপনি অমিট করে দিতে পারেন। সো এই ব্যাপারটা আছে। এই কারণে আপনি যে প্রশ্নটা করলেন, এই কনফিউশন, বিশেষ করে আওয়ামী লীগের ন্যারেটিভ, যে এটা আওয়ামী লীগের স্পেস খায়া দেওয়ার জন্য এইটা একটা কৃত্রিম কি বলবো যে কৃত্রিম একটা ঝগড়ার পরিবেশ বা বিরোধিতার জায়গা জারি রাখছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তফাৎ আছে, সেটা হলো আমি যে কথাটা 5 তারিখের পরে বলছিলাম, যে 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে গণঅভ্যুত্থান। কেন? 5 তারিখের গণঅভ্যুত্থানের চেতনা হলো একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ, এবং নাগরিক ভিত্তিক বাংলাদেশ করতে হলে বাই ডেফিনেশন আপনাকে একটা লিবারেল মধ্যপন্থার মধ্যে আসতে হবে।
এই জন্য 5 তারিখের পরে আমার আরেকটা প্রথম মুখ খুলছিলাম কি বললা, একটা বাচ্চা ছেলে জন্ম হইলে প্রথমে বললে কথা বলবে না, বললে কথা বলে। আর আমি 5 তারিখের পরে কথা বলছিলাম, যে বাক্য দিয়ে শুরু করছিলাম আলাপ, সেটা হলো রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। এখনও একই কথা বলতেছি। ভ্যালু বেসড মানে হলো ভ্যালু প্লুরালিটি করবে রাষ্ট্র। তো ভ্যালু প্লুরালিটি করতে হলে বিভিন্ন রকম মতাদর্শকে তার উপরে ইনসাফ করতে হবে। সেখানে এককেন্দ্রিক মতাদর্শ, সেটা আওয়ামী ট্রাইবালিজম হোক, মুক্তিযুদ্ধ চেতনা হোক, অথবা ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টের হোক, এটা রাষ্ট্র ক্ষমতা গেলে ফ্যাসিবাদ কায়েম করবে। সে তার লোকরে সেরা মনে করবে, তার লোকরে বিসিএসের যোগ্য মনে করবে, আবারও বৈষম্য হবে, একই জিনিস হবে। আওয়ামী লীগ যেটা করছে, ফলে আওয়ামী লীগের এই যে কাঠামো, এই যে পলিটিক্যাল স্ট্রাকচার, এর বাইরে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারে পলিটিক্সে আমাদের ঢুকতে হবে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, সেটা আমি শুরু করছিলাম। এবং সেখানে জামাতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ তার পলিটিক্যাল, আপনি তার যদি ম্যানিফেস্টো পড়েন, ঘোষণাপত্র পড়েন, তার সবচেয়ে বেশি পরিবর্তন তাকে আনতে হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, এটাও বলছিলাম 5 তারিখের পরে, যে 5 তারিখ সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলছে জামাত ইসলামকে। কিন্তু তারা এই চ্যালেঞ্জটাকে রিভার্স করলো কীভাবে? আওয়ামী লীগ যেভাবে 71কে দিয়ে তার ফ্যাসিবাদী রাজনীতিকে আবার দিচ্ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে। আওয়ামী লীগ 72 সাল থেকে যে ভুলটা করছিল, 72 সালে সে একটা গণতান্ত্রিক সংবিধান না করে মুক্তিযুদ্ধের চেতনা হাবিজাবি এগুলো মিলাইয়া, সে তার মতো করে একটা ফ্যাসিবাদী কাঠামো জাতির উপর চাপাই দিয়ে, যে কারণে আমরা আজকেও সাফার করতেছি। একইভাবে জামাত তার রাজনীতিটাকে প্রপারলি জেনজির আকাঙ্ক্ষার অনুযায়ী চেঞ্জ না করে পুরো ন্যারেটিভ চেঞ্জ করে জেনজিকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, যেটা আপনি বলেন যে এই প্রজন্মের লোকজন রিয়াকশন করতেছে। কারণ মুক্তিযুদ্ধ তাদের কাছে একটা আবেগের ব্যাপার। মুক্তিযুদ্ধ 10,000 বছর পরেও বাংলাদেশের মানুষের জন্য আবেগের ব্যাপার থাকবে। কেন থাকবে? আপনি একটা ন্যাশন পাইছেন ভাই, একটা সিভিলাইজেশনের মধ্যে অনেক জাতি আছে, যুদ্ধ করতেছে হাজার হাজার বছর ধরে, জাতি করতে পারেনি, ন্যাশন করতে পারেনি। কুর্দিশ উদাহরণ দেয়, আপনার ক্রুসেডের যুদ্ধে কুর্দিশরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কুর্দিশরা তো আদারের শেষ পর্যন্ত হয়তো এই যুদ্ধে পরিণত অন্যরকম হইতো, হাইরা যেত মুসলমানরা। কিন্তু ন্যাশনিস্টের যখন বিল্ড আপ হয় আরব ওয়ার্ল্ডের মধ্যে, তারা এত সম্মানিত, ক্রুসেডের জয়ের পরে কুর্দিশদের দেখলে লোকজন দাঁড়ায় যেত। ক্রুসেডের জয়ের পরে মানে তারা এত বীর যোদ্ধা, এত বীর সম্মানিত জাতি। আজকে কোথায় কুর্দিস্তানের লোক প্রত্যেকটা পয়েন্টে মাইর খাচ্ছে, বিকজ অফ তারা একটা রাষ্ট্র করতে পারে নাই। তো সেখানে পৃথিবীতে অনেক জায়গায় বাঙালি আছে, অনেক প্রান্তে বাঙালি আছে, কিন্তু বাংলাদেশ একটাই। এটা একটা সিভিলাইজেশনাল স্টেট আমাদের। এইটা আর কোনোদিনও আমরা পাবো না, আর কোনোদিন আর কম্পেয়ার টু দিস সিচুয়েশন আর কিচ্ছু হবে না আমাদের ন্যাশনাল ইতিহাসে। এটা আলাদা, এটার গৌরব সবসময় থাকবে। ফলে যারা এই সিভিলাইজেশনাল আপরাইজিংটাকে, এই ইতিহাসের কলটাকে রিড করতে পারে নাই, করে এটার অ্যাগেনিস্টে পলিটিক্স করছে এবং এটার অ্যাগেনিস্টে ব্রুটাল অ্যাক্টিভিটি ঘটাইছে, তাদের 10,000 বছর পরেও তাদেরকে ফুললি মানুষ ট্রাস্ট করবে না। কেন করবে না? কারণ হইল ইতিহাসের মধ্যে এটা জেনোলজিক্যালি একটা ট্রেস থাকে, এটা মেমোরি ক্যারি করে, এটা সিভিলাইজেশনাল চক্রের মধ্যে এটা থাকে। যেমন আপনি ইরানিয়ান সিভিলাইজেশন যদি রিড করেন, দেখবেন যে সে মোল্লাতন্ত্রের বিরোধিতা করে, কিন্তু ইরানে কোনো মার্কিন হামলা অ্যালাউ করবে না সে। আমেরিকা যে ক্যালকুলেশনটা মিসক্যালকুলেশন যেটা করছে, সে মনে করছে যেহেতু প্রচুর সেকুলার অলরেডি মোল্লাতন্ত্রের বিরুদ্ধে খেপা, ইরানের চালাই হামলা, তো ভিতর থেকে রেজিম চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই, 2 দিনে যুদ্ধ শেষ, যাই আটকাই গেছে আজকে দেখুন অবস্থা। এটা সিভিলাইজেশনাল সেন্স তৈরি হয়। ফলে যত সময় যাবে আমাদেরকে যতই গালাগালি করেন কোনো সমস্যা নেই। এবং 54 বছর এটা হয়ে যাওয়া উচিত ছিল আমাদের, যে আমাদের প্রথম কাজটা হইল কি, 71 আপনার ইতিহাস, 71 আমার ইতিহাস। আমি 5 তারিখের পরে বললাম যে 24-এর জেনজি জেনারেশনের প্রথম কাজ হইল বুদ্ধিজীবীদের অস্বীকার করে নিজেদের বুদ্ধিজীবী ডিক্লেয়ার করা, এবং করার মধ্যে দিয়ে কী করবে, পুরো জাতির ইতিহাসকে রেস্কিউ করা। যে জাতি তার ইতিহাসের উপর দখল কায়েম করতে পারে না, সে তার ন্যাশনের উপর তার কর্তৃত্ব হয় না। এই জন্য আমাদের এই জনযুদ্ধের যে আকাঙ্ক্ষা, একটা মানবিক মর্যাদা ভিত্তিক বাংলাদেশ, সেইটা কায়েম করার জন্য আগে ইতিহাসের মালিকানা কায়েম করতে হবে। এবং সেই মালিকানা কায়েম করতে গেলে যারা এই ইতিহাসকে জনগণের ইতিহাস হইতে দিতে চায় নাই, তাদের ব্যাপারে যে ফয়সালা, এই ব্যাপারে কারো ভালোবাসা জন্ম হবে, এইটা মনে করার কোনো কারণ নেই। ইভেন সে যদি জামাতের রাজনীতি পছন্দও করে, এই পার্টটাকে সে পছন্দ করতে পারবে না, অসম্ভব, করা যাবে না, করতে পারবে না, এটা স্বাভাবিক। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। এবং জামাত যে রাজনীতি করে এই রিস্ক নিয়েই করে, এটা ডিল করেই তার করে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রিস্কটার সাথে বিএনপির যে অ্যাসোসিয়েটেড হওয়াটা, সেটা হচ্ছে প্রধানত চিন্তার বিষয়। মানে আপনি আপনার একটা পডকাস্টে, আমার যতদূর মনে পড়ে 12 সেপ্টেম্বর 2025, বলেছিলেন যে মুরব্বীদের কথা শুনলে এই যে জুলাই অভ্যুত্থান হতো না। কিন্তু বিএনপির পলিটিক্স কি এখনও সে ওল্ড ফ্যাশনে আটকে আছে? কারণ এই যে জেনজির সাথে কানেক্ট করার ব্যাপারটা, আমরা যেমন সংসদে দেখলাম যে বিগত আওয়ামী লীগ আমলে তাদের যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল, সেখানে বেশ কয়েকজন জামাতের নেতাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু পরবর্তীতে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় রিফিউট হয় নাই। সেই রিফিউট না হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্তত দুজনের ব্যাপারে সংসদে কিন্তু বিএনপির তরফ থেকেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তো এই ব্যাপারগুলো তো আসলে জেনজিকে তাদের কাছে বিএনপির সাথে জামাতের এক ধরনের আতাত হিসেবে দেখা হবে, এটা কি স্বাভাবিক না? দেখা হইতে পারে, এবং আতাতের ব্যাপারটা তো আছে, কারণ দীর্ঘ 20 বছর একসাথে নির্যাতিত তো। এবং আওয়ামী লীগের আমলে এই যে দেখেন, একটা হলো মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধ, আর একটা হলো হাসিনার বিচার নিয়ে রাজনীতি। হাসিনা জুডিশিয়াল কিলিং করছে, এটা জুডিশিয়ালি ফাঁসি দিচ্ছে। এটা নিয়ে আমরা 13 সালে যেরকম প্রতিবাদ করছি জীবনের রিস্ক নিয়ে, এখনও আমাদের পজিশন একই। আমরা মনে করি না যে হাসিনা খুব ভালো কাজ করছে জামাতের এই নেতাদেরকে হত্যা করে, এটা দিয়ে মুক্তিযুদ্ধের কোনো উপকার হয়েছে। ফলে শোক প্রস্তাবে বিএনপি শোক প্রস্তাবে সম্মতি দিবে বা শোক প্রস্তাব আনবে, তাতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা তো হাসিনার জুডিশিয়াল কিলিংয়ের তো অন্যায়। জুডিশিয়াল কিলিংয়ের জন্য কি পুরাতন অন্যায় জায়েজ হয়ে যাবে এখন? জুডিশিয়াল কিলিংয়ের জন্য পুরাতন রায় তো জায়েজ হয়নি। সে শোক প্রস্তাব কাদের জন্য আনছে? সে শোক প্রস্তাব কি রাজাকারের জন্য আনছে নাকি হাসিনার মানে একজন মজলুমের জন্য আনছে? এটা নেমিংটা ইম্পর্টেন্ট, পরিচয়টা ইম্পর্টেন্ট। কোন পরিচয়টা? আপনি মনে করছেন যে একজন রাজাকারের জন্য শোক প্রস্তাব আনছে বিএনপি, ফলে এটা বিএনপি ডবল স্ট্যান্ডার্ড। কিন্তু রাজাকারের জন্য তো শোক প্রস্তাব আনা হয়, শোক প্রস্তাব আনা হয়েছে হাসিনার রেজিম দ্বারা অত্যাচারিত ব্যক্তির জন্য। আর 71-এ রাজাকার মানবতা বিরোধী অপরাধ, এটা একটা ঐতিহাসিক সত্য, এবং এই সত্যের সাথে জামাতের একটা ইনভলভমেন্ট আছে। এটা পলিটিক্যাল পার্টি আকারে, তার ডিসিশন আকারে, এটা তার রাজনৈতিক অবস্থান আকারে, দুই জিনিস তো। এটা সহজ উদাহরণ দিই, সেটা হলো যে এই যে বিএনপি একটা আওয়ামী দূষর না, বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাই না? তো এখন যখন এই যে কয়দিন আগে, 2-1 দিন আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশটা ছিল, এটাকে যে বিএনপি আইনে পরিণত করলো, তখন জামাতের বক্তব্য, জামাতের আমি সংসদে দাঁড়াইছিল যেহেতু এখানে টাইম পাইনি, পরে তার পজিশনটা কি, যে সমস্ত দলের অধিকার সে চায় এখন। তার মানে দল হিসাবে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, কারণ সমস্ত দল মানে কি আওয়ামী লীগ, তো এখন অন্য দলের লাভ তো হচ্ছে না, তাই না? ফলে সে সরাসরি এটা বলতে পারতেছে না চক্ষু লজ্জায়, তো এই জন্য বলতেছে কি যে সে সমস্ত দলের রাজনৈতিক কার্যক্রম চায়। সমস্ত দল মানে এখানে আওয়ামী লীগই বলতে হবে। এই চাওয়াটার মধ্যে সমস্যাটা কোথায় আপনি দেখেন, চাওয়াটার রাজনীতিটা কোথায়? রাজনীতিটা হইল, আমরা বলতেছিলাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করতে হবে, সমাজকে আওয়ামীকরণ করতে হবে, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এরপরে রাজনীতি শুরু হবে। এর মানে হইল আওয়ামী লীগের যে রাজনীতিটা, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ যে অপরাধী, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করা, যে কোনো মূল্যে এটাকে দমন করা, এটা তো একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। তাহলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচারের দাবিটা তুলতে হবে। সংগঠনকে রাজনীতি করার এলাও করার দাবি তোলা যাবে না, কিন্তু সংগঠন হিসেবে বিচারের দাবিটা তুললে তাহলে এই দাবি তো জামাতের জন্যও তুলতে হবে। তার মানে সংগঠন হিসাবে অপরাধী জামাত 71-এর কারণে, সংগঠন হিসাবে অপরাধী আওয়ামী লীগ 24-এর কারণে। কিন্তু আওয়ামী লীগ মানেই কি অপরাধী? নো। যে মনে করে আওয়ামী লীগ হলে একটা পুত পবিত্র দল, বা আওয়ামী লীগকে মানে রাষ্ট্রের ক্ষমতায় একটা দেশে উন্নয়ন হবে, ইহা অগ্রগতি হবে, সে এই মনে করাটাই অপরাধ না, এটা একটা ভুল চিন্তা। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং, এটা হলো সেই সমস্যা। কিন্তু এটা অন্যায় না, অপরাধ না, সে যতক্ষণ না পর্যন্ত এই বিশ্বাসকে অবলম্বন করে ফৌজদারি অপরাধে সামিল না হবে। ফলে যারা ফৌজদারি অপরাধে সামিল হয়েছে তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন কিভাবে? এই সাংগঠনিক প্রক্রিয়াকে বিচারের মধ্যে ঢোকানোর মধ্য দিয়ে। আর যারা এই ভুল বিশ্বাসকে রাজনীতি মনে করে তাদেরকে প্রোটেক্ট করবেন আপনি। এইভাবেই রাষ্ট্র গঠন হয়। কিন্তু জামাত করতেছে কি উল্টাটা, সংগঠন হিসেবে আওয়ামী লীগকে রায়গা রেখে দিচ্ছে, কারণ নিজের সুবিধার কারণে, কারণ নিজেও একই অপরাধী, আর ব্যক্তি বাসায় তো চালের বস্তা বাড়াইছে ইলেকশনের আগে। তো এই যে রাজনীতি মডেলটা, এইটা আপনি যদি মানে এটা উদাহরণটা এই কারণে দিলাম যে সেক্ষেত্রে আপনাকে এখানে এখানে আমি মনে করি বিএনপি এই যে আইনটা করলো, এইটা প্রপার ডিলিং হইল না। প্রপার ডিলিংটা তাকে করতে হবে, সে তার ইস্তেহারে বলছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে, তাকে এদিকে যাইতে হবে। কারণ আপনি আওয়ামী লীগ যেভাবে জামাতকে ট্রিট করছে, আপনি একইভাবে যদি এখন আপনার আওয়ামী লীগকে ট্রিট করেন, তো একই জিনিস হইল, তারপরে ইনসাফ করলেন না। সো আইনি প্রক্রিয়া সাংগঠনিক বিচারের দিকে যাওয়া লাগবে। একই প্রশ্ন কি তাহলে জামাতের ক্ষেত্রেও আসবে না? 71-এর যুদ্ধাপরাধের জন্য তাদের কি সাংগঠনিকভাবে বিচারের মুখোমুখি হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত। এটা তো বললাম, এই জন্য তো উদাহরণটা দিলাম। ব্যক্তি না, ব্যক্তি মানেই অপরাধী না, ফৌজদারি অপরাধ যে করছে সে অপরাধী। একটা লোক জামাতের রাজনীতি চিন্তা বিশ্বাস করে,
মানেই সে হত্যাযোগ্য না, যেটা আওয়ামী লীগ করছিল। কিন্তু জামাত এটা করার চেষ্টা করে, তার সমালোচনা করলেই তাকে ভিলিফাই করার চেষ্টা করে, করার চেষ্টা করে। যেমন আমার নামে দেখবে এই যে আজকে টক শো করতেছি, মানে পডকাস্ট করতেছি, এখান থেকে কত ফটো কার্ড বানাবে, সেই হিসাব নেই। ইভেন ফটো কার্ডও আপনার ভুয়া বানায় তাদের পক্ষে। যেমন একটা টক শোতে বললাম যে যেখানে এত ভালো ভালো কথা বললি, কোনো কথার ইজ্জত থাকতেছে না, কারণ ভুয়া ফটো কার্ড বানায়। এবার বাঁশের কেল্লা থেকে দেখলাম একটা ফটো কার্ড ছাড়ছে যে ভালো ভালো কথা বলি, কোনো কথার ইজ্জত থাকতেছে না। এইটুক কেন থাকতেছে না? ভুয়া ফটো কার্ডের কারণে। এইটা আর ওই ফটো কার্ডের মধ্যে নেই। তার মানে ফটো কার্ডটাও আপনার ভুয়া ফটো কার্ডটার উপরও আবার ভুয়াগিরি করতেছে, মানে অদ্ভুত ব্যাপার। জনাব রনি, আপনার কথার সূত্র ধরে আরেকটা প্রশ্ন করব। জামাত তো এখন আসলে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থান আছে বলতে হবে তাদের। হ্যাঁ, স্বাধীনতার পরে এত ভালো ফলাফল কোনো নির্বাচনে তারা করেনি, যদিও সেটা আওয়ামী লীগের ভ্যাকুয়ামের কারণে কিনা এই প্রশ্ন আসবে। তবুও জামাত এখন প্রধান বিরোধী দল। তো প্রধান বিরোধী দলকে কি আসলে 54 বছর আগের অপরাধের জন্য সরকারি দল আদালতে নিয়ে যাওয়ার মতো সাহস আসলে করবে? এটা সরকারি দলের ব্যাপার না, এটা হলো আপনাদের, এটা আমি বলব যে জাতি গঠন প্রক্রিয়ার ব্যাপার। সরকার যদি নাও নিয়ে যায়, এটা যে 10,000 বছর এইভাবে চলে যায়, কেটে যায়, এ বছর ডিল না করে, এটা তখন ডিল হবে কিভাবে? ডিল হবে এটা এপিস্টিক ওয়েতে, জ্ঞানতত্ত্বের মধ্যে দিয়ে, ন্যাশনাল হিস্টোগ্রাফির মধ্যে দিয়ে, ন্যাশনাল আইডেন্টিটি কোশ্চেনের মধ্যে দিয়ে। এটা ডিল হইতেই থাকবে সমাজে। ফলে জাতি গঠন প্রক্রিয়ার জন্য, আমাদের ন্যাশনাল সিভিলাইজেশনাল প্রকল্প শুরু করার জন্য এটা নিয়ে যেতে পারা উচিত, নেওয়া উচিত। দ্যাটস মাই হাম্বল অপিনিয়ন। আর যদি না নিয়ে যায় কোনো সমস্যা নেই, এটা চলতেছে 54 বছর ধরে, এরকম চলবে আজীবন। এবার হচ্ছে আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। বিএনপি হচ্ছে দীর্ঘ 17 থেকে 18 বছর পর সরকার গঠন করলো। বিএনপি যখন এর আগে দুইবার তারা মানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিল, এবং দুইটাবারই আসলে বিএনপির ক্ষমতা ছেড়ে দেওয়ার সময়টা আসলে খুব একটা সুখকর ছিল না। একবার একটা প্রবল আন্দোলনের মুখে একটা একদলীয় নির্বাচন করতে বাধ্য হলো, তারপরে প্রশাসনিক অভ্যুত্থান, জনতার মঞ্চ করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। আরেকবার বলা হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য বিচারপতির বয়সসীমা বাড়িয়ে তারা 111 আনার ক্ষেত্রে প্রস্তুত করেছিল। তো এই যে বিএনপি যে ক্ষমতায় এলেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য একরকম দানব হয়ে ওঠে, এটা কি আমরা আবারও দেখতে পাবো? আপনার কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে যে একবারও সে 2 টার্মের বেশি ক্ষমতাই থাকতে পারেনি। এটা তো তার ব্যর্থতা। হ্যাঁ, তো এবং দানব যে হয়ে ওঠে, এই দানব হয়ে ওঠার প্রক্রিয়া, এই একটা উদাহরণ তো আমি পাইলাম না আপনার পুরো প্রশ্নের মধ্যে, ন্যারেটিভ পাইলাম। প্রথম কথা হলো, আপনাকে আমি বলি, আপনি 91 থেকে সে ছিল 96 পর্যন্ত। 96 তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেটা জামাত আওয়ামী লীগের আন্দোলনের মধ্যে দিয়ে আইসা আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো। আচ্ছা, এইবার এই যে 96 ট্রান্সফরমেশন, সেখানে তো কোনো সমস্যা হয়নি বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়তে বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যদি চেষ্টা করতো। একটা একদলীয় নির্বাচন তো হয়েছিল। আমি আপনাকে বলি, একদলীয়, আমি বলছি 91 থেকে 96, একদলীয় নির্বাচন কোনটা হয়েছিল? 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচন। 96 15 ফেব্রুয়ারি নির্বাচন কত দিনের জন্য হয়েছিল? 3 মাসের জন্য হয়েছিল। কিন্তু প্রশাসনিক অভ্যুত্থান না হলে কি বিএনপি আদৌ ক্ষমতা ছাড়তো? প্রশাসনিক অবস্থান, এটা কনস্টিটিউশনাল, যেহেতু এইটা করার জন্য, তো খালেদা জিয়ার বক্তব্যটা আপনি যদি খেয়াল করেন, আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে অলওয়েজ কারা থাকে, বাংলাদেশের বাইরের শক্তি আমরা জানি। এখানে যাতে একটা কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি স্ট্রং হতে না পারে, তার জন্য অলওয়েজ একটা প্রক্রিয়া তারা সবসময়ই চালায়। ফলে তাকে 3 মাস এটা ক্যারি করতে হয়েছিল থ্রু দ্য পার্লামেন্ট, আইনা তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাশ করানোর জন্য। পাশ করার পরে কি সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখছিল, নাকি তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হ্যান্ডওভার করে গণতান্ত্রিকভাবে নির্বাচনের পথ পরিষ্কার করছিল? সে বিরোধী দল হিসাবে কিন্তু প্রচুর আসন পাইছিল সেই বিএনপি, তাই না? তো তার মানে এখানে হ্যাঁ, ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা না, বিএনপির ফেইলিয়রের আসল কারণটা হইলো, একটা হইলো যে বিএনপির যে রাজনীতিটা, কর্মসূচি ভিত্তিক রাজনীতি, যেটা বিপ্লবী কর্মসূচি, এটা জিয়া রহমানের যদি এটা পড়েন, এটা আমি বহু আলোচনা করছি, এইটা করার জন্য যে প্রপার সংগঠন, এটা বিএনপি এখনো হয়ে উঠতে পারেনি। এটা হলো বিএনপির 1 নম্বর দুর্বলতা। বিএনপির শত্রু বাইরে না, ভিতরে বেশি। আর হলো বিএনপির ন্যারেটিভ পলিটিক্স এবং ডিপ স্টেট, এই দুইটা ডিল করতে পারে না। আপনার ন্যারেটিভ করার ক্ষমতা নাই, সেটা এক জিনিস, কিন্তু ন্যারেটিভ পলিটিক্স ওয়ার্ক করে না, সেটা তো না। তাহলে এটাকে ডিসফাংশনাল করার জন্য আপনাকে তো প্র্যাকটিক্যাল কর্মসূচি দিয়ে এটাকে ওভারকাম করতে হবে। তো সেই প্র্যাকটিক্যাল কর্মসূচিতে আপনি তো সবসময় সফল হবে না, এমন কোনো গ্যারান্টি নেই। যখনই সে সফল হয় না, তখন ফল করে। আর ডিপ স্টেট ডিল করার কোনো মেকানিজম বিএনপির নেই। বিএনপি তার শত্রুদেরই লালন পালন করে ভেতরেই, ইন্টারনালি। দ্যাটস ওয়াই আপনার পাওয়ার ট্রানজিশনের টাইমে আসলে বিএনপি আওলায় যায়।
কিন্তু এই প্রশ্নটা আমি আবারও করব যে 2006 সালে যখন হচ্ছে বিচারপতি কে এম হাসান তিনি অবসরে ছিলেন এবং পরবর্তী প্রধান উপদেষ্টা তো আসলে তার হওয়ার কথা ছিল না যদি না বিচারপতিদের বয়সসীমা বাড়ানো হতো, এবং বিএনপি জামাত জোট সরকার দুই দল একসাথেই করেছিল, তারা 2 বছরের বয়সসীমা বাড়ালো এবং তারপরে তো আওয়ামী লীগ আসলে লগে বৈঠা নিয়ে মানুষ খুন করার সুযোগটা পেল। তো এই সুযোগটা বিএনপি বা জামাত কেন করে দিয়েছিল আওয়ামী লীগকে? না, এখন দেখেন এই যে বিচারপতির 2 বছরের বয়স বাড়াইলে কি না বাড়াইলে কি, এটা তো কোনো ইস্যুই হওয়ার কথা। বাড়ালে কে এম হাসান তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হতেন। কে এম হাসান তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হইয়া আপনার মানে আজীবন কি ক্ষমতার গ্যারান্টি দিতে পারে একটা দলকে? আজকে দেশটা কোথায় গেল দেখেন। 111 সরকারের প্রেক্ষাপট ভিতর থেকে তৈরি করা হয়েছিল। এই যে আপনি যেটা বললেন না, এই যে ধরেন এই যে একটা সুতা বের করে কে এম হাসানকে আনা, কে এম হাসানের নিজের ভাষ্য কি, উনি রাজিই ছিল না। কে এম হাসান নিজে রাজি হয় নাই, আসতেই চায় না উনি। তাহলে এই কাজটাকে আসলে বিএনপি করেন, এই ডিপ স্টেট করেছে। ডিপ স্টেটে তো অলওয়েজ পার্ট অফ প্রত্যেক গভর্নমেন্টের পার্টের মধ্যে থেকেই করে। হ্যাঁ, তখন সেটা কোনটা জনগণের পক্ষে যাচ্ছে আর কোনটা জনগণের বিপক্ষে গিয়ে অন্য একটা শক্তিকে ক্ষমতায় দিচ্ছে, সেটা আপনার বুঝতে পারতে হবে আপনি যদি ক্ষমতায় থাকেন, সেটা যখনই থাকুক ক্ষমতায়। এবং বিএনপি এই জিনিসটা বুঝতে পারে না, কখনোই বুঝতে পারে না। কেন পারে না? মানে বিএনপির পক্ষে কি উপদেষ্টারা নাই, মানে উপদেশ দেওয়ার মতো, বুদ্ধি দেওয়ার মতো? মানে বারবার কেন একই ভুল? এটা কেন পারে না, এটার জবাব তো বিএনপিকে দিতে হবে। হ্যাঁ, আমি দেখতেছি তো বিএনপি পারে না, ঐতিহাসিকভাবে পারে না, এখনও পারতেছে না, ভবিষ্যতেও পারবে এর কোনো লক্ষণ নেই। বিএনপি এটাকে দরকারি মনে করে না, হয়তো ফ্যাকাল্টি ডেভেলপ করে না। তাহলে বিএনপির অযোগ্যতার কারণে বারবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বারবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, তাহলে কি বিএনপিকে ক্ষমতায় রাখা আসলে সেফ বাংলাদেশের জনগণের জন্য? না, বিএনপি ক্ষমতায় রাখা জনগণের জন্য সেফ কিনে এটা জবাব জনগণ দিবে, তখন নামাই দিবে। নামায় তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বা জামাতকে ক্ষমতায় আনবে, জামাত যদি আরও যোগ্য হয়। ডিপ স্টেটের ব্যাপারটা বিএনপি ইগনোর করে, বুঝতে পারে না। আর একটা হলো অন্যান্য দল যারা মেধাবী, তাদেরকে তো ডিপ স্টেট মানে সকালে বিকালে নাচায়। বিএনপিকে তাও তো ধরেন বিএনপির সাথে ব্যাটেল করতে হলে বিএনপিকে অনেক সময় নিয়ে প্ল্যান করে তারপর একটা ষড়যন্ত্র করে বিএনপিকে ডুবাইতে হয়, কিন্তু আবার বিএনপি দাঁড়ায় যায়। হ্যাঁ, এটা কোয়ালিশনিয়ার বইটা যদি আপনি পড়েন প্রণব মুখার্জির, এই বিগত আমলের এইটা যে একটা প্ল্যান ছিল, এটা বিএনপি বুঝতে পারছিল, তো বুঝতে পারেই তো অ্যাগ্রেসিভলি সে এটা মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু মোকাবেলার পদ্ধতিগুলোর মধ্যে সে ফেল করছে। মোকাবেলার পদ্ধতিগুলোর মধ্যে ফেল করার মধ্য দিয়ে সেইটা, এবং এই ফেলিংয়ের ক্ষেত্রে জামাত তাকে সহযোগিতা করছে। সবচেয়ে বড় সহযোগিতা হলো 8 নির্বাচনে রাজি হওয়া। নির্বাচনে যদি রাজি না হইতো তাহলে আওয়ামী লীগের ফ্যাসিবাদ আজকে এত দূর আসতো না। এটা জামাত নেতাদের ভাষ্য, আমি তো আগে রেফারেন্স দিয়েছি কামরুজ্জামান সাহেবের বই থেকে। তো ফলে এই ঘাটতিগুলো আসছে বিএনপির, কিন্তু এইটা অ্যাক্টিভ থাকে অলওয়েজ। দেখেন, পলিটিক্সে কনস্পিরেসি হলো পলিটিক্সের পার্ট। ডিপ স্টেট ক্ষমতায় যারা থাকে তাদের ভেতরে বাইরে সবসময় ফাংশন করেই, এটাও পার্ট অফ পলিটিক্স। ফলে যে ক্ষমতায় থাকবে তাকে এটা ডিল করার ওই ক্যাপাসিটি অর্জন করে নিতে হবে, বা ওইটা ক্যাপাসিটি আপনার যদি না থাকে তাহলে তার পরিণতি বা তার কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। এটা পার্ট অফ পলিটিক্স। বিএনপি যখন 1991 সালে নির্বাচনের পর ক্ষমতায় আসলো, তখন তত্ত্বাবধায়কের সূত্রপাতটা যেখান থেকে হয়েছিল আন্দোলন, মাগুরায় উপনির্বাচন, যেখানে ভোট ডাকাতির অভিযোগ তুলেছিল আওয়ামী লীগ। তো এইবার বিএনপি ক্ষমতায় আসার পর যখন শেরপুরে আবার উপনির্বাচন হলো, জামায়াতের প্রার্থী কারচুপির অভিযুক্ত নির্বাচন বর্জন করেছে। তো এই যে ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় আমরা দেখলাম যে যমুনা টিভি একটা রিপোর্ট করেছে যে বিএনপির সাথে পুলিশের পাল্টা ধাওয়া সংঘর্ষ, 2 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তো এই যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এই যে একটা সহিংসতা, যদি আওয়ামী লীগ আজকে বিরোধী দল থাকতো তাহলে তো আবার জ্বালাও পড়া, আবার হরতাল অবরোধ শুরু হতো। জামাত না হয় অযোগ্য বিরোধী দল হওয়ার কারণে সেটা ওইভাবে হচ্ছে না। তো এইটাকে বিএনপি আসলে কীভাবে ডিল করবে? যে স্থানীয় গুন্ডারা বা যারা জোর করে ক্ষমতা দখল করতে চায়, মানে জনাব তারেক রহমান সাহেব তিনি তার গুডউইল দেখাচ্ছেন, কিন্তু স্থানীয় নেতাকর্মীদের বা প্রশাসনকে ডিল করার উপায়টা কি? আইনের শাসন, আইন দল এবং রাষ্ট্রকে আলাদা করে ফেলা। এবং আমি দেখলাম যে সাবেক ছাত্রদলের এক নেতাকে পুলিশ রিমান্ডে নিছে, জসিমউদ্দিন হলের সাবেক আহ্বায়ক, তার রিমান্ড চলতেছে, বিচার হচ্ছে। বিএনপি ক্ষমতায়, ছাত্রদলের নেতার বিচার হচ্ছে। এরকম হইতে হবে, যত বড় নেতাই হোক খপ করে ধরে ফেলতে হবে, বিচার করতে হবে। এরকম কিছু কিছু বিচার তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। কিছু না, এটা হলো সিলেক্টিভ করা যাবে না, এটা একদম টু দ্য পয়েন্ট করতে হবে। সিলেক্টিভ হিউম্যানিজম বা সিলেক্টিভ জাস্টিস ইনজাস্টিস ডেকে আনে, এটা র্যান্ডম করতে হবে একদম, মানে এটা সবার ক্ষেত্রে করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা যেটা আপনি বললেন যে এই 2টা উপনির্বাচন নিয়ে আমি রিউমার স্ক্যান ফলো করলাম, যে ধরনের প্রতিবেদনগুলো আসছে, যে ধরনের এগুলো বেশিরভাগই রিউমার। নির্বাচনে ওরকম বড় ত্রুটি চোখে পড়ে নাই, টুকটাক হট্টগোল হাঙ্গামা হয়েছে,
কিন্তু কারচুপির এরকম অভিযোগ এখনও পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে ওরকম চোখে পড়ে নাই। আরেকটা হলো যে এখানে নির্বাচন কন্ডাক্ট করার জন্য এখানে প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। বিচার এই নির্বাচন কমিশনকে এরকম একটা জায়গায় তো নিতে পারে না বাংলাদেশ, যে ধরেন একটা নির্বাচন কন্ডাক্ট করবে এবং সেখানে দলগুলো এখানে যেটা হলো যে আপনার ধরেন এই জায়গায় ধরেন আজকে যদি জামাতের জায়গায় বিএনপি থাকতো, বিএনপি হয়তো এই অভিযোগ করতো, বা আওয়ামী লীগ থাকলে একই অভিযোগ করতো। তো এই অভিযোগের জায়গাটা কখন দূর হবে জানেন? যখন আপনি মানে প্রফেশন ইনস্টিটিউটগুলোকে মনে করবেন যে এরা প্রফেশনালি পালন করে দায়িত্বটা। কিন্তু এখন আপনি মনে করেন যে হয় ইনস্টিটিউশন জামাতের পক্ষে দায়িত্ব পালন করে, না হয় বিএনপির পক্ষে পালন করে। কিন্তু আপনি যদি এই নিরপেক্ষতার ধাঁধার থেকে বাইর হইতে পারেন, এই জন্য আমি সমস্ত নিরপেক্ষতার বিরুদ্ধে। আপনি জামাত হবেন, আওয়ামী লীগ হবেন, বিএনপি হবেন, প্রকাশ্য হবেন, দায়িত্বে যাবেন, প্রফেশনাল ডিউটি পালন করবেন। আপনার দায়িত্বে নিরপেক্ষ হিসেবে যাওয়ার দরকার নেই, দায়িত্বে আপনি দলীয় হিসাবে যাবেন, দায়িত্বে যাই আপনি নিরপেক্ষ হবেন, প্রফেশনাল হবেন। এটাই একমাত্র সমাধান। কিন্তু আমরা আশা করি কি নিরপেক্ষ লোকটা বসাবো, ও আমার পক্ষে কাজ করবে। নো, আপনি ওখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বসান, কিন্তু কাজটা সে প্রফেশনালি করবো, ওই রেগুলেশনটা নয় শিক্ষা ফেলেন। কিন্তু আমরা এই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি না। আমরা আগে নিরপেক্ষতা এনশিওর করতে গিয়ে সর্বনাশ করে দিচ্ছি। নিরপেক্ষতা আগে না, আগে হইল যোগ্যতা। সে জামাতের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, দায়িত্ব দিবেন। তারপর ওইখানে আপনি কারিকুলামটা রুলসটা রেগুলেশনটা এমনভাবে ঠিক করবেন, ওই দায়িত্বের চেয়ারে যতক্ষণ পর্যন্ত বলবে সে তখন কারো পিতাও না, কারো সন্তানের আপনার ছেলেও না, কোনো দলের মেম্বারও না, সমর্থকও না। ওই প্রফেশনাল দায়িত্ব পালন করার জন্য সে অথরিটি। তো এই নিয়োগগুলো যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা? না, এটা কখনোই পুরো প্রক্রিয়ার মধ্যেই নাই। এটা শুধু একটা জায়গায় না, এটা পুরা বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে করতে হবে। এটা করা যাচ্ছে না কেন? করা যাচ্ছে না ওই যে নিরপেক্ষতার হুজুগের কারণে। এবং এটা তো 1/11-এর সময় আমরা নিরপেক্ষ সরকার দেখছি, কত বড় এই 18 মাস আমরা দেখছি। নিরপেক্ষতার দরকার নেই আমাদের, সব দলীয় লোক দিয়ে ভইরা ফেলেন, বাট সেই লোকটা যাতে জবাবদিহিতা, স্বচ্ছতার সাথে দায়িত্বটা পালন করে, জনগণকে যেন প্রপার সার্ভিসটা দেয়, নিরপেক্ষতার ইলিউশন থেকে বাইর হন। আচ্ছা, এবার এই প্রশ্নটা করবো হচ্ছে বিএনপি সরকারের সময় মব কালচার নিয়ে। ইউনূস সরকারের সময় আমরা দেখেছি যে মবের একটা উত্থান হয়েছিল, মাজার ভাঙা হয়েছে, জায়গায় জায়গায় মব করে মানুষজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। বিএনপি সরকারের একটা স্পেসিফিক ঘটনার কথা আমি বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজিমি, তিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। তারপরে গত 18 মাসে বিএনপির পক্ষে বিভিন্ন সময় তিনি কথা বলেছেন। তাকে খুবই তুচ্ছ একটা ঘটনায় মব করে জেলে দেওয়া হলো এবং প্রায় 40 দিন হয়ে গেছে তিনি এখনও জেলে আছেন, ঈদ করতে হয়েছে জেলের ভেতরে। তো এই সামান্য একটা ঘটনা যে শেখ মুজিবের ভাষণ বাজানো, এটা কোনো ফৌজদারি অপরাধও না, এই কারণে তাকে জেলে নেওয়া হলো এবং এই বিষয়ে কোথাও কোনো আওয়াজ নেই, না সরকারে, না বুদ্ধিজীবী মহলে, না সবচেয়ে বেশি আওয়াজ হইল ছাত্রদলের মধ্যে। আমি নাম ধরে বলি, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার শিমুল কমপক্ষে 10টা পোস্ট দিছে ফেসবুকে। পোস্ট দিয়ে কি ক্ষমতায়? ফেসবুকে পোস্ট শুধু না, তারা প্রোগ্রাম পর্যন্ত করছে। আমি ছাত্রদল যেভাবে সক্রিয়, ছাত্রদল যেভাবে এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, আমি তো অন্যদেরকে দেখছি না। কিন্তু যখন আমার দল ক্ষমতা, আমি কেন প্রতিবাদ জানাবো? আমি কেন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি না? আমার তো অ্যাক্সেসটা আছে। ইমিকে গ্রেফতার করা হয়েছে কবে? ঈদের ধরেন যে সপ্তাহ 3 আগে। ইমিকে গ্রেফতারের ক্ষেত্র এই বয়ান এটা তৈরি করছে কারা সোশ্যাল মিডিয়াতে? বয়ান তৈরি অনেকেই বয়ান তৈরি করে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, ছাত্র অধিকার হতে পারে। বুঝলাম, হ্যাঁ। তাহলে এই যে যারা এই বয়ান তৈরি করার মধ্যে, এই যে জুলাইকে নিজেদের পারপাসে ব্যবহার করা রাজনৈতিক মানে দূষিত সংস্কৃতি, আরেকটা উদাহরণ হলো গ্রেফতার। ইমিকে কেন আপনার গ্রেফতার করতে হবে? এটাই আমার প্রশ্ন, কেন? তো এটা নিয়ে আমরাও প্রতিবাদ করছি এবং এটা আমি বললাম ছাত্রদলের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে। এবং এই যে আজকে দেখেন এই যে বিবি সওদা, হ্যাঁ, তাকে আপনি ফুলের মালা দিয়ে বরণ করলেন, গুজব ছড়ানোর ব্যাপারটা সরকার উৎসাহিত করলো। সরকার তো এই ধরনের স্টুপিডিটি করছে, তাকে আপনি গ্রেফতারি বা করলেন কেন? আবার আপনার তাকে এইভাবে দ্রুত মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আপনি গুজব সংস্কৃতির এক ধরনের প্যাট্রোনাইজেশনই বা করলেন কেন? তাহলে আপনি কি করতে চান? আপনি ধরেন সরকারের একটা মন্ত্রীর আপনি গুজব ছড়াইলেন, সমালোচনা করলেন, এবার আপনি সরকার ক্ষমতা ধরে নিয়ে গেলেন। তা আমি তো সরকারের কেউ না, সাধারণ নাগরিক। আমার নিয়ে যে সারাদিন 10,000 ফটো কার্ড বাইর হয়, তা আমার নিরাপত্তা কে দিবে? আমার ইজ্জতের হেফাজত কে করবে? আমার মান সম্মানের দেখভাল কে করবে? তার মানে আপনার রেগুলেশন থাকতে হবে।
মত প্রকাশের স্বাধীনতা, মানে এটাই প্রশ্ন, গঠনমূলক গুজব ছড়াচ্ছে, গঠনমূলক সমালোচনার পরিবেশ আগে নিশ্চিত করতে হবে আপনার। যারা গুজব ছড়াচ্ছে ওদের ব্যাপারে কোনো উচ্চবাচ্য নাই, কিন্তু এই ধরনের ছোট ছোট ঘটনা, মানে জুলাই বিরোধী ট্যাগ দিয়ে যে গ্রেফতার করা হচ্ছে বা হয়রানি করা হচ্ছে, এটা এগুলো আওয়ামী থামানোর উপায় কি? রাজনীতি, এগুলো আওয়ামী রাজনীতি, সিম্পলি আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স, এগুলো করা যাবে না। আমরা আসলে শেষ দিকে চলে আসছি, জি, আর please. ছোটখাটো দুইটা প্রশ্ন করব। বিএনপি একসময় আসলে বেশ কিছু রেটরিকের রাজনীতি করত। আমি যদি স্পেসিফিক এক্সাম্পল দিই, যে মানে অনেকটা সত্যতা ছিল সেখানে, কিন্তু রেটরিকটা আসলে শুনতে একটু কেমন যেন শোনাতো। যেমন বেগম খালেদা যে একবার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফেনী নদী পর্যন্ত ভারত হয়ে যাবে। তারপরে আমরা যদি দেখি 2015 সালের ডিসেম্বর নাগাদ সম্ভবত জনাব তারেক রহমান তিনি লন্ডনের এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে পাক বন্ধু, রাজাকার, জাতির হত্যাকারী এসব বলেছিলেন। আবার আরেকটা সমাবেশের ভিডিও আমরা পাই যেখানে হচ্ছে যখন একজন বলছিল যে 30 লক্ষ শহীদ, তিনি একটা আপত্তি জানিয়েছিলেন। তো এই যে রেটরিকগুলো থেকে বিএনপি কিন্তু এখন সরে এসেছে, তাদেরকে ভারত বিরোধী রেটরিক বা এই ধরনের রেটরিক ইউজ করতে দেখা যায় না। তো এই সরে আসার ব্যাপারটা কি বিএনপির জেনুইন, নাকি জাস্ট এটা মুক্তিযুদ্ধপন্থী ভোটকে কাছে টানার একটা উপায়? দেখেন, প্যারাডাইম শিফট হয়ে গেছে। আপনি যে উদাহরণগুলো দিলেন এগুলো কিন্তু অনেক পুরানা। এগুলোর বাস্তবতা এবং এগুলোর সত্যতা কতখানি আছে এগুলো আপনার বাস্তবতার মধ্যে পড়ে। এখানে ফেনী নদী পর্যন্ত ভারত দখল করে, বা পুরাটাই তো দখল করে নিছিল এখানে হাসিনা বলে, কী ছিল বাকি? হ্যাঁ, তো এবং শেখ মুজিব মহান নেতা কোন পর্যন্ত? 25 তারিখের আগ পর্যন্ত। নাগে তেল দিয়া ঘুমা হরতাল ডাকছি, এরপরে শেখ মুজিব আর আগের শেখ মুজিব তো আলাদা। নাহিদ ইসলাম আপনার মহান নেতা, চিরদিনই মহান থাকবে, মহান আছে। যখন সে বলল ইতিহাসের দায় আছে, এমন কারোর সাথে জোটে যাবেন এনসিপি, বইলা লাভ দিয়ে যখন আপনি কোলে চলে গেলেন, যে লক্ষ লক্ষ লোক আপনাকে বিশ্বাস করলো, তারা কি আর আপনাকে বিশ্বাস করবে? তারা কি একই নাহিদের জন্য আবেগে আপ্লুত হবে? সম্ভব হওয়া, মানুষের রূপান্তর হয়, হতে কোনো সমস্যা নেই। শুধু যদি প্রিন্সিপাল ভেঙে মানুষ নিজেকে বদলায়, জনগণ তার সাথে থাকে না। বিএনপির রাজনীতির মধ্যে সব ফেরেস্তা এসে রাজনীতি করে, এই কথা আমি জীবনেও বলি নেই বা কেউ বলতে পারবে না। কিন্তু বিএনপির প্রিন্সিপালের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, সেটা সে পরিপূর্ণভাবে সবসময় পালন করতে পারতেছে এ দাবিও করা যাবে না, কিন্তু আছে। একটা উদাহরণ দিই, 5 তারিখের পরে তাকে যখন কোয়ালিশন সরকারের ক্ষমতা সাদা হইল লিড দেওয়ার জন্য, জাতীয় সরকার, হ্যাঁ, সে নেয় নাই তো। 15 বছরের ক্ষুধা, দেরি করার দরকার কি? নিয়ে নিতে পারতো না? কি বলছিল তারেক রহমান? যে জনগণ দ্রুত নির্বাচন দেন আপনারা, জনগণ ভোট দিলে আমরা ক্ষমতা যাব। কারণ সে তো ভোটাধিকারের জন্য 18 বছর ধরে আন্দোলন করতেছে। এখন আপনি হাসিনাকে ফালাই দিয়া, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া দুম করে আইসা ক্ষমতা নিয়ে নেবেন, তাহলে আপনার কথার কাজে মিল থাকলো? মানুষ আপনাকে জীবনে বিশ্বাস করতো? তো মানুষের বিশ্বাসের প্রতিদান দেয়নি, আপনাকে একটু সাফার করতে হয়েছে আরও 18 মাস স্ট্রাগল। তো মানুষ তো প্রতিদান দিছে, তো আপনার ধারাবাহিকতা বজায় রইল কিনা, আপনার পজিশনের স্বচ্ছতা বজায় রইল কিনা? কিন্তু সব জায়গায় যে বজায় থাকছে, সব জায়গায় সবসময় বজায় থাকছে না, কিন্তু বেসিক প্রিন্সিপালের জায়গাগুলো যেটা ম্যাটার করে তার রাজনীতি এবং তাকে সরকার গঠন ক্ষেত্রে সহায়তা করার জন্য, শেষ মতো বেসিক জায়গাগুলোতে বিএনপির প্রিন্সিপাল আপনি খুঁজে পাবেন। প্রশ্নটাই প্যারাডাইম শিফটের জায়গাটাতেই, যে বিএনপির যে রেটরিক থেকে সরে আসার কারণে তার ভোটার ডেমোগ্রাফিকে কি একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসেছে কিনা? আগে যারা বিএনপিকে ভোট দিত, মানে অনেকে বলে তারা এখন জামাতকে ভোট দিচ্ছে, আগে যারা আওয়ামী লীগে ভোট দিত তারা এখন নাকি বিএনপিকে ভোট দিচ্ছে। তো এই ব্যাপারটার সাথে কি আপনি এগ্রি করেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজের এলাকায় দেখছি, আমার এলাকায় বিএনপির নেতা পাশ করছে আওয়ামী লীগের ভোটে, অন্য এলাকায় জানি না। অন্য এলাকায় আবার অনেক আওয়ামী লীগের ভোট জামাতও পাইছে। এটা এলাকা সম্পর্কটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো বাংলাদেশে এখন না। শোনেন, বাংলাদেশে এটা আমি একটা বই পড়তেছি এখানে, পার্থ চ্যাটার্জির ফর এ জাস্ট রিপাবলিক। আমাদের একটা জাস্ট রিপাবলিক লাগবে, যেটার জাস্ট মানে বেসড অন জাস্টিস অ্যাজ ইট ইজ। বিএনপির যেগুলো ফল্ট আছে এগুলো বিএনপি সমালোচনা স্বীকার করে, ভালো। হ্যাঁ, এটা আরও ওপেনলি স্বীকার করতে হবে, করে এটা রিকারেক্ট করার দিকে দ্রুত মনোযোগী হতে হবে। জামাতের যেগুলো আছে এগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে, এই সমালোচনাগুলো কিন্তু না। জামাতের কোনো সমালোচনা করা যাবে না, আপনার করলে আপনার ইজ্জত রাখবে না। এই জায়গার থেকে বের হইতে হবে, তাকে মেন স্ট্রিম হয়ে উঠতে হবে, তাকে এঙ্গেজ করা যায় এরকম একটা জায়গায় যেতে হবে। এবং আমাদের একটা আসলেই একটা রিপাবলিক লাগবে। 55 বছরও একটা রিপাবলিক আমরা গড়ে তুলতে পারিনি। কেন গড়ে তুলতে পারিনি তার বিষয়গুলো ডে বাই ডে এখন পরিষ্কার হচ্ছে। কারণ এখানে সংসদীয় গণতন্ত্র যাতে কোনোভাবেই শক্তিশালী হইতে না পারে, তার জন্য দেশি বিদেশি ডিপ স্টেট এবং এখানকার পলিটিক্যাল প্রক্সি সবসময় সক্রিয় ভূমিকা পালন করছে। রনি ভাই, জুলাইতে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল আমরা জানি। এখন যখন আপনি পেছনে ফিরে তাকান, চোখ বন্ধ করেন, জুলাইয়ের কথা চিন্তা করেন, তখন আপনি আসলে কি দেখতে পান? দেখেন, জুলাই আমি আওয়ামী লীগের একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন চাইছিলাম 2013 সালের পর থেকে। এটা আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি, ফেল করছি। 24-এ আল্লাহর রহমত হয়েছে, জনগণ এটা কর্তা সত্তা প্লুরাল,
24-এ আমার কি ভূমিকা ছিল এটা নিয়ে আমি কোনো দিন কথা বলতে চাই না, না বলতে পারলে খুশি হব আর কি। আমি বলছি যে এটা ওইটাই সত্য কথা, এটার ক্রেডিট শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। আমি যে পরিমাণ লাশ পাড়ায় সেই জায়গায় আসছি, আমি মানে আমার জীবনের আর কোনো মোহ নাই, কোনো কিছু চাওয়ার নেই, কোনো কিছু পাওয়ার নেই। জুলাইয়ে যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছেন সেই স্বপ্ন কি আপনার পূরণ হয়েছে? ইট ইজ পার্ট অফ স্ট্রাগল। এখন আমরা স্ট্রাগলই করছি, জাস্ট রিপাবলিকের কথা বলছি। বিএনপিকে বলছি আপনারা একটা ডেমোক্রেটিক সোসাইটি, রাষ্ট্র, ভ্যালু বেজ স্টেট, মানুষের মর্যাদা, এগুলো ফেরত আনেন, এগুলো ফেরত আনেন। পার্টি স্টেট আমরা আর দেখতে চাই না। মানুষের বিকাশ দরকার। আমার দলের লোক সেরা, ওরা বিসিএস চাকরি দেবেন, নো, এই কাঠামো দেখতে চাই না। তো এই জায়গা ফেরত আসুক, মানুষ স্ট্যাবিলিটি আসুক, গরিব মানুষ গর্বভরে বাঁচার মতো অধিকার অর্জন করুক, এগুলোই তো ছিল আমাদের আকাঙ্ক্ষা, তাই না? এখনও তো একই কথা বলতেছে, একই জিনিস চাচ্ছি। তো এটা যদি না করা হয় তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো, আবার সংগ্রাম গড়ে তুলবো, অসুবিধা নেই তো। রনি ভাই, শেষ প্রশ্ন করব। আপনি বাংলাদেশের প্রধান 3টা রাজনৈতিক দলের 3জন প্রধান, তাদের উদ্দেশ্যে যদি একটা করে পরামর্শ বা একটা করে সাজেশন দিতে বলা হয়, জনাব তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? তারেক রহমানকে নিয়ে আমি আগে বলি, তারেক রহমানের ব্ল্যাকিংস হইল পাওয়ারের জন্য 2টা জিনিস একসাথে লাগে। একটা হলো ট্রুথ অ্যান্ড ফোর্স। তারেক রহমানের ট্রুথ আছে ইনসাইড হিম, তার ফোর্সের ল্যাকিংস আছে। ট্রুথ অ্যান্ড ফোর্স 2টা যখন কম্বাইন করবে, তারেক রহমান তার যে স্ট্রাগলটা করতে হয়, যেটা খাবি খাইতে হচ্ছে এক কথায়, সেটা কমে যাবে। সে অনেক দ্রুত যেগুলি করতে চায়, যে জিনিসগুলো বাস্তবায়ন করতে চায়, যে সেবাগুলো জনগণকে দিতে চায়, সেগুলো দিতে সক্ষম হবে। এটা একটা। তো ফলে তার এই জিনিসটা যেন সে মেনটেন করার চেষ্টা করে, ট্রুথ অ্যান্ড ফোর্স, যেটাকে একসাথে মার্চ করা। কীভাবে করা যায় সেটা কীভাবে করবে, এটা ওনার ব্যাপার। আমার যেটা মনে হয়েছে এটা আমি বললাম। ডাক্তার শফিকুর রহমান, উনি সবসময় মিথ্যা কথা বলেন এটা আমি বলছি না, কিন্তু উনি যে সত্যটা বিশ্বাস করেন এটাকে বলা হয় সাবজেক্টিভ ট্রুথ। কিন্তু এর বাইরেও একটা অবজেক্টিভ ট্রুথ আছে। মানে আপনি যে অ্যাঙ্গেল থেকে আপনার পজিশনটাকে সত্য মনে করেন, অন্য লোক যে ক্রিটিক করতেছে যে অ্যাঙ্গেল থেকে, কেন করতেছে, একবার আপনি ওই অ্যাঙ্গেল থেকেও দেখার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সত্যটা আর অবজেক্টিভ ট্রুথটা, এই 2টার মধ্যে ফারাক কতখানি। তখন হয়তো এটা আপনাকে হেল্প করতে পারে। আমি বলছি না আপনি মিথ্যা বলেন, কিন্তু আপনার সত্যটার থেকে আপনার বিরোধী পক্ষ যারা আপনাকে সমালোচনা করে বা আপনাদেরকে, আপনার রাজনীতিকে, সেটা আলাদা। এই যে আলাদা হয়ে যাচ্ছে, ভেরিয়েবল ট্রুথ, ট্রুথ মানে ট্রুথের ভ্যারাইটি হয়ে যাচ্ছে, এই দিকে একটু মনোযোগ দেওয়া, মানে সিঙ্গুলার ট্রুথ না। আর নাহিদ ইসলাম, শেখ মুজিবের পরিণতির থেকে শিক্ষা নেওয়া উচিত। শেখ মুজিবকে মনোযোগ দিয়ে পাঠ করা উচিত, এবং নাহিদ ইসলামের প্রতি এই জেনারেশনের প্রত্যেকেরই একটা আবেগ থাকবে। শেখ মুজিবের প্রতি এরকম অনেক আবেগ নিয়ে মানুষ আওয়ামী লীগরা জুতার বাড়ি দিছে, শেখ হাসিনার মুখে থুতু দিছে, অনেক আওয়ামী লীগ আছে। দেখেন, ইতিহাসের একটা নিজস্ব, সেটা হেগেলিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে ইতিহাসের একটা নিজের যে কর্তাসত্ত্ব থাকে, সেইটা নিজেই নিজের পরিণতি ডিসাইড করে। ফলে ব্যক্তি যদি সিচুয়েশন, এটাকে বলে ইউটিলিটেরিয়ান, ব্যবহারবাদী হয়ে যায়, তখন ইতিহাস তাকে ছুঁড়ে ফেলে দেয়। নাহিদ ইসলাম আমাদের ঐতিহাসিক আবেগের আশ্রয় হিসাবে থাকবে। ব্যক্তি নেতা হিসাবে তার সফলতার আর কোনো সুযোগ বা সম্ভাবনা আমি দেখি না। ধন্যবাদ জানাব রেজাউল করিম রনি আমাদের আজকের এপিসোডে আসার জন্য, আপনার ব্যস্ত শিডিউল থেকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করব। আবার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি লম্বা আলাপ করলাম, আমার কথা কানার মতো বিশ্বাস করার দরকার নেই। ক্রিটিক্যালি এঙ্গেজ করবেন, নিজের যেটা সত্য মনে হবে, নিজে যাচাই বাছাই করে তারপরে সেটা কনভিন্স হবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার লম্বা আলাপ শোনার জন্য আমার কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।